তো সব থেকে প্রথমে আজকে আমরা বেসিক কনসেপ্ট অফ ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, মানে কার্য, ক্ষমতা, শক্তি, আর কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ যে হয়, আর একটা এক্সাম্পল নিব ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে। আর তারপরে হচ্ছে কিছু আমরা এক্সাম্পল সলভ করব এই টপিকগুলো রিলেটেড, মানে কোয়েশ্চেন অ্যান্সার করব। আর তারপরে আজকে শেষ করে দেব ক্লাসটা। তো সব থেকে প্রথমে আমরা ওয়ার্কটা নিয়ে শুরু করি। ও, তাহলে আমরা যদি দেখি ওয়ার্ক, বাংলাতে আমরা বলছি কার্য। এই জিনিসটাকে কিভাবে ফিজিক্সে ডিফাইন করা হয়, এটা হচ্ছে যে যদি কোনো বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করি, মানে ফোর্স অ্যাপ্লাই করি, আর ওই বস্তুটার যদি সরণ হয়, ফোর্স অ্যাপ্লাই করার পরে বস্তুটার যদি সরণ হয়, তাহলে এই দুটোর গুণফলটাকে আমরা ওয়ার্ক বলছি। মানে কি? মানে হচ্ছে ধরো এটা একটা বস্তু আছে কোনো, এর উপরে আমি একটা কোনো ফোর্স দিচ্ছি, ধরো এফ। তাহলে এই ফোর্সটা দেওয়ার ফলে এর যদি একটা পরিবর্তন হয়, ডিস্টেন্সের পরিবর্তন হয়, মানে সরণ হয় আওয়াজ এখানে। আসছে না তো? হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ও, আচ্ছা, ঠিক স্যার আছে। স্মরণ দন্তের স্বর দন্তের না হবে। হ্যাঁ হ্যাঁ, এটা সরণ হবে। ঠিক আছে, এখানে এদিকে, এখানে দেখো, মানে বলছি যে কোনো একটা বস্তু যে আছে, ওই বস্তুর উপরে যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ওই বস্তুটার যদি সরণ হয়, তাহলে বলবো যে কৃতকার্য হয়েছে। আর কৃতকার্যটা কত ওর ভ্যালুটা হয়, তো সেটা হচ্ছে ফোর্স। আচ্ছা, ফোর্সটা যে আছে, ফোর্সটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমরা ভেক্টর দিয়ে ডিফাইন করি ফোর্স। আর সরণটা যদি এস হয় এইদিকে, এ সরণটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এফ ডট এস, এই জিনিসটাকে আমরা বলছি কৃতকার্য। এবার আমরা এর আগে দেখেছি যে এটা একটা ডট প্রোডাক্ট, তো ডট প্রোডাক্ট যেটা হয় এটা স্কেলার হয়। এর মানে ওয়ার্কটাও একটা স্কেলার কোয়ান্টিটি, এটা একটা স্কেলার রাশি কৃতকার্যটা। এবার পয়েন্ট হচ্ছে যে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করিও, তাও স্যার কৃতকার্য নাও কাইন্ডলি হতে পারে। অনেকে হ্যাঁ, স্যার বলেন। জয়েন হতে চাইছে, অ্যাকসেপ্ট করে নিন। ও আচ্ছা, 1 মিনিট। ঠিক আওয়াজটা আছে, শোনা যাচ্ছে না, খুব লো সাউন্ড আসছে। লো সাউন্ড আসছে। আপনি মোবাইলের ভলিউমটা একটু বেশি করে দেন না, দেখেন মোবাইলের আশেপাশে ভলিউম নয়েজ আসছে। ফুল দেয়। হুম, হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, স্যার ঠিক আছে তো। মোবাইলের ভলিউম ফুল করা আছে। বাকিদের তো অসুবিধা হচ্ছে না এখন? ঠিক না আছে স্যার, এখন? ক্লিয়ার আছে, সাউন্ড ঠিকই আছে। মানে কোনো নেটের অসুবিধা সমস্যা হতে হতে পারে। পারে? হ্যাঁ হ্যাঁ, এটা 8টা আমি আগেই লিংক দিয়েছিলাম, সময় চলে আসতে হয়তো। এনিওয়ে, আর মনে হয়নি কেউ। ওকে, তো আমি এটা বলছিলাম যে যদি আমি কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করিও, আর ওর যদি সরণ না হয়, তাহলে কিন্তু কৃতকার্য হবে না। যেমন সাপোজ ধরো আমি, এটা ওয়াল আছে, এখানে যদি আমি গিয়ে ধাক্কা মারি, পুরো জোরে ধাক্কা মারি, তাহলে কোনো কৃতকার্য হবে কি? তাহলে অ্যান্সার হচ্ছে নো। কারণ তুমি ধাক্কা মেরেছো, মানে ফোর্স তো অ্যাপ্লাই করেছো, বাট এটা যেহেতু ওয়াল, তো এর তো কোনো সরণ হয়নি, এ তো এখানেই আছে। এবার সরণ হয়নি বলে তোমার কি হয়েছে, কৃতকার্যটা জিরো। আচ্ছা,
আর আরেকটা জানি, এটা যেহেতু ডট প্রোডাক্ট আছে, তাহলে এটা এটা হয় এফ এস কস থিটা, মানে ডট প্রোডাক্টটাকে এইভাবে আমরা ডিফাইন করি, এফ এস কস থিটা। থিটাটা হচ্ছে কোন ডাইরেকশনে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো আর কোন দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন ডাইরেকশনে, ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ওটা হচ্ছে থিটা। এবার দেখো, যদি এই থিটাটা 90 ডিগ্রি হয়, তাহলে এফ এস কস 90 ডিগ্রি বসিয়ে দিই। কস 90 মানে হচ্ছে কি, 0, তাও কিন্তু কৃতকার্যটা 0 হবে। এর মানে দুটো কেসে কৃতকার্যটা 0 হচ্ছে। এক তো হচ্ছে 1 নম্বর ফোর্স যদি আমি অ্যাপ্লাই করিও আর কোনো সরণ না হয়, তাহলে কৃতকার্য 0 হবে। আর সরণ হলেও যদি তাদের মধ্যে কোণটা, যেটা অ্যাঙ্গেলটা, ওটা যদি 90 ডিগ্রি হয়, এফ আর এস এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, তাও কিন্তু কৃতকার্য হবে না। তাহলে এই ধরনের ফোর্সগুলো, যে ফোর্সগুলোর দ্বারা কোনো কৃতকার্য হয় না, সেই ফোর্সগুলোকে আমরা বলি নো ওয়ার্ক ফোর্স, কার্যবিহীন বল। ঠিক আছে, মানে যেই সমস্ত ক্ষেত্রে, যেই ফোর্সের ক্ষেত্রে ডাব্লুটা 0 হয়, সেই ফোর্সটাকে আমরা বলি নো ওয়ার্ক ফোর্স। তো এটা হচ্ছে ওয়ার্কের ডেফিনেশন। তাহলে কি কি জানলাম? ওয়ার্ক জিনিসটা কি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, আর ফোর্স অ্যাপ্লাই করলেও ওয়ার্ক নাও হতে পারে। আর যদি ফোর্স আর সরণে, মানে ফোর্স বল আর সরণের মধ্যে যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাও কিন্তু ওয়ার্ক নাও হতে পারে। যেমন ধরো কোনো একটা ব্যক্তি যদি হাতে করে সুইটকেস ধরে নিয়ে যায়, এইদিকে যাচ্ছে, তাহলে সরণটা ওর এইদিকে হচ্ছে, বাট এর উপরে যে ফোর্সটা, গ্র্যাভিটি, ওটা নিচের দিকে হচ্ছে, জিটা। তো এর যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই জন্য বলা হয় যে কোনো ব্যক্তি যদি সুইটকেস ধরে নিয়ে যায়, তাহলে কি ও কোনো কাজ করে না, ফিজিক্সের ভাষায়। তো এই জিনিসটা একটু দেখতে হবে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে, তো ওয়ার্ক আমরা কিভাবে ডিফাইন করলাম, যে ওয়ার্ক মানে হচ্ছে এফ ডট ডিএস, এফ ডট এসি বলছি আপাতত, এফ ডট এস। আচ্ছা, এবার সাপোজ ধরে নিচ্ছি যে কোনো একটা বস্তু উপরে বল আমি, হ্যাঁ, এইদিকে বল অ্যাপ্লাই করেছি, হুম, আর সরণও এইদিকেই হয়েছে, মানে যেদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি ডিসপ্লেসমেন্টটাও ওইদিকে হয়েছে। তাহলে এখানে যেটা হবে, এফ এস থিটাটা 0, কস 0 ডিগ্রি, মানে এফ আর এস হলো, মানে তার ফোর্স বলের আর সরণের যে গুণফলটা, ওটাই তোমার ওয়ার্কের ভ্যালুটা দিচ্ছে, আর এটা পজিটিভ ভ্যালু দিচ্ছে, পজিটিভ ভ্যালু। তাহলে এই ধরনের ওয়ার্ককে আমরা বলি পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কার্য, ধনাত্মক কার্য। আর যদি এরকম হয় যে ধরো ফোর্সটা আমি যেদিকে অ্যাপ্লাই করছি বা যেদিকে অ্যাপ্লাই হচ্ছে, সরণটা উল্টো দিকে হচ্ছে, এইদিকে সরণটা হয়, তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা তো কত হচ্ছে, অ্যাঙ্গেলটা তো 0 নয়, অ্যাঙ্গেল হচ্ছে পাই বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা ফোর্স আর এস এর মধ্যে। তো সেই ক্ষেত্রে দেখো, যদি আমি ওয়ার্কটা দেখি, তাহলে এফ এস কস অফ পাই মানে 180 ডিগ্রি, আর কস পাই মানে হচ্ছে -1 হয়। স্যার কিছুজন অ্যাড হতে চাইছে। আছে, আচ্ছা 1 মিনিট দেখে নি। একটু সময়ে চলে আসবেন আপনারা সবাই। ঠিক আছে, হ্যাঁ, আবার আসছে কি? আর এর পরের দিন থেকে 10 মিনিট আগেই তাহলে লিংক দিয়ে দেবো,
যাতে মানে একটু সবাই আসতে পারে। এখানে যেটা বলছিলাম যে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করছি তার বিপরীত দিকে যদি সরণটা হয় তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে পাই। তাহলে ওয়ার্ক ডানটার ভ্যালুটা যেটা হবে এফ এস কস পাই মানে -1, তাহলে এটা -fs হচ্ছে। তাহলে এই ধরনের কৃতকার্যকে আমরা কি বলবো? ঋণাত্মক কৃতকার্য বলবো, ঋণাত্মক কার্য। তাহলে পজিটিভ ওয়ার্ক ডান আমরা কখন বলি? যখন যেদিকে ফোর্স অ্যাপ্লাই করি সেদিকেই সরণটা হয়, তাহলে পজিটিভ ওয়ার্ক ডান। আর ঋণাত্মক ওয়ার্ক কখন বলবো? যদি ফোর্স যেদিকে অ্যাপ্লাই করছি তার উল্টো দিকে সরণটা হয়, তাহলে ঋণাত্মক ওয়ার্ক বলবো। যেমন হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি, আবার কি আসছে, একটু সময় আসবেন সবাই, এখনো আসছে। আচ্ছা, যেমন সাপোজ এটা গ্রাউন্ড লেভেল। এবার কোনো একটা বস্তু উপর থেকে যদি নিচে পড়ে তাহলে এখানে ফোর্সটা, গ্র্যাভিটি যে ফোর্সটা, এটা নিচের দিকে কাজ করছে। আর এর সরণটাও নিচের দিকেই হচ্ছে, মানে গ্র্যাভিটি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, আর সরণটা একই দিকে হচ্ছে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যে কাজটা করছে এখানে সেটা পজিটিভ ওয়ার্ক হবে। আর কিন্তু ধরো কোনো একটা বস্তুকে আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে একটা ফোর্স দিতে হচ্ছে কার এগেনস্টে? গ্র্যাভিটির এগেনস্টে ফোর্স দিতে হচ্ছে উপরে নিয়ে যেতে। তাহলে এই ফোর্সটা, যে ফোর্সটা আমি বাইরে থেকে অ্যাপ্লাই করছি বস্তুটার উপরে, এই ফোর্সটা আমি উপরের দিকে অ্যাপ্লাই করছি আর সরণটাও উপরের দিকে হচ্ছে। তাহলে এই ফোর্সটার রেসপেক্টে যে কৃতকার্যটা হবে ওটাও পজিটিভ হবে। বাট আমি যদি এটাকে অন্যভাবে বলতে চাই যে গ্র্যাভিটিটার, তাহলে গ্র্যাভিটি তো নিচের দিকে কাজ করছে কিন্তু আমি উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করে উপরে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে গ্র্যাভিটির দরুন যে কৃতকার্যটা হবে ওটা নেগেটিভ হবে। এর মানে কৃতকার্যটা দুই ধরনের হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আবার কেউ আসছে, স্যার বহিষ্ঠ এজেন্ট যখন কার্য করে তখন তো সেটা ধনাত্মক কার্য। হ্যাঁ হ্যাঁ আমি বলছি, কি বলছেন? বলছি বহিষ্ঠ এজেন্ট যখন ক্রিয়া করে হ্যাঁ 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 অভ্যন্তরীণ বলের বিপরীতে, সেটাকেই তো হুম ধনাত্মক কার্য। হ্যাঁ হ্যাঁ, মানে ওই জিনিসটা, মানে এই এই যে বাইরে থেকে যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি, ঠিক হ্যাঁ আছে, স্যার, ওইটা তো বহিষ্ঠ তো এজেন্ট। এটা কোনো এজেন্ট কাজ করছে, অ্যাপ্লাই করছি, বহিস্থ এজেন্টই হবে। তো ওই এজেন্টটা এই গ্র্যাভিটির এগেনস্টে কাজ করছে, তাহলে এটা হ্যাঁ স্যার। পজিটিভ। মানে মেন পয়েন্ট হচ্ছে এই জিনিসটাকে বুঝতে হবে আপনার, এই যে হ্যাঁ ডট স্যার। প্রোডাক্টটা, অ্যাঙ্গেলটার ব্যাপারটা বুঝতে হবে। এবার ডিসক্রিপশনটা আপনি কিভাবে করছেন ওটা ডিপেন্ড করছে। আপনি যদি বহিস্থ এজেন্টটাকে ধরেন তাহলে ও তো পজিটিভ ওয়ার্কই করছে, কিন্তু গ্র্যাভিটির রেসপেক্টে নেগেটিভ ওয়ার্ক হলো, মানে একই ঘটনাকে দুইভাবে আমরা ব্যাখ্যা করে দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে। ওকে। এইবার এটা তো হলো, আমরা যদি গ্রাফ দেখি, এটা মুছে দিচ্ছি। মানে ফোর্স ভার্সাস ডিসপ্লেসমেন্ট, এফএস গ্রাফ। তাহলে আমি সাপোজ বলছি একদিকে আমি ফোর্স প্লট করছি আর একদিকে ডিসপ্লেসমেন্ট প্লট করছি। এদিকে সরণটা ধরে নাও আর এইদিকে হচ্ছে আপনার ফোর্সটা। তো আমি যদি একটা এইভাবে ড্র করি লাইন, তো এর মানে হচ্ছে আমি বস্তুটার উপরে কনস্ট্যান্ট ফোর্স দিচ্ছি।
একটা ধ্রুবক হ্যাঁ বল স্যার। অ্যাপ্লাই করছি। তো কনস্ট্যান্ট ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম একটা গ্রাফ দেওয়া আছে। এবার বলছে যে কত কার্য করা হলো। তাহলে আমরা জানি কার্য মানে কি। কার্য মানে হচ্ছে ফোর্স আর ইন্টু ডিসপ্লেসমেন্ট। ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এর মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এই দুটো মানে এই লেন্থটা আর এই লেন্থটা মাল্টিপ্লিকেশন, তাহলে ওটা এই এরিয়াটা দেয়। এর মানে মেন পয়েন্ট হচ্ছে যে আমি যদি এই এরিয়াটা বের করে নিতে পারি মানে এই রেক্টেঙ্গেলের, তাহলে যেটা হবে সেটাই কৃতকার্য হবে। তাহলে কৃতকার্য গ্রাফ থেকে আমরা বের করতে পারবো। এটা কখন বের করতে পারবো? যদি কনস্ট্যান্ট ফোর্স হয়। কিন্তু কনস্ট্যান্ট ফোর্স তো নাও হতে পারে, ভেরিয়েবলও হতে পারে। মানে সাপোজ ধরে নেন যে একটা ফাংশন এরকম আছে, তাহলে এটা কনস্ট্যান্ট ফোর্স তো নয়, এদিকে এফ আছে এদিকে ধরো এস, তাহলে এটা কনস্ট্যান্ট ফোর্স নয়, এটা ভ্যারি করছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ডিটেলসে আরও যেতে হয়, মানে এইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিতে হয়, ছোট ছোট রেক্টাঙ্গেল টাইপের করে নিতে হবে। ভেঙে সামেশন করে দিলেই হয়ে যাবে। ইয়েস, ভেঙে দিলে তাহলে এই ছোট লেন্থটাকে আমরা স্ট্রেট লাইন ভাবতে পারবো, এই জিনিসটা। ডেল এবার এক্স, হ্যাঁ। হ্যাঁ, তো আমি এটা সাপোজ ডেল্টা এস বলছি, তো সেই ক্ষেত্রে আমাদের এরকম অনেকগুলো যদি করি তাহলে অনেকগুলো আমরা ছোট ছোট ওয়ার্কের সমষ্টি পাবো। এবার সবগুলো যদি যোগ করে দিই তাহলে পুরো ওয়ার্কটা পেয়ে যাব। তো ওই জিনিসটাকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে করি বেসিক্যালি। এখানে ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে কারণ এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। এবার তাহলে ডেল্টা এস আর এফ, এফ ডট ডেল্টা এস, এই জিনিসটা সামেশন যদি করি তাহলে আমরা ডিসক্রিট পাবো। এবার ডেল্টা এসটা যদি টেন্স টু জিরো করি, মানে খুব ছোট করি আর কি, এটা আরও কমাতে থাকি, তাহলে আরও বেশি ভালো রেজাল্টটা আসে। মানে লিমিট নিতে হয় আর ডেল্টা এসটাকে জিরো করতে হয়। এই জিনিসটাকে আমরা বলছি কি যে কন্টিনিউয়াস হয়ে গেছে এর মানে। তো সেটাকে আমরা ইন্টিগ্রেশন আকারে লিখি, এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেশন আকারে লিখি আর বলি যে এফ ডট ডেল্টা এসটা ডিএস আকারে লিখি। এর মানে কি, এরকম যদি কখনো গ্রাফ দেওয়া থাকে তাহলে ওই ফাংশন ফোর্সের যে ফাংশনটা আছে ওটার ভ্যালুটা বলে দিবে, আর তারপরে আমরা ডিসপ্লে এটা ইন্টিগ্রেশনটা বের করলে কৃতকার্যটাও পেয়ে যাব। কিন্তু 19 এর লেভেলে হয়তো আমার লিমিট দিতে হবে। হ্যাঁ লিমিট দিয়ে দিবে, অবশ্যই লিমিট দিয়ে দিবে, ওটা বলে দিবে গ্রাফে। কিন্তু আমার মনে হয় না যে এত ডিটেলসে যাবে, কারণ 19-এ এত ডিটেলসে যাবে না। স্যার এখানে তাহলে থিটাটা কি কাজ করবে না, এফ ডট ডিএস এর যে থিটাটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওটা, মানে এবার কন্ডিশন হচ্ছে যে আপনারা যদি বলে দেয় যে স্ট্রেট লাইনে যাচ্ছে বডিটা, তাহলে থিটাটা জিরো ধরে নেবে। ওটা কোশ্চেনে বলে দেওয়া, মেনশন করা থাকে। ঠিক আছে, নাহলে তো একটা ওদের মধ্যে অ্যাঙ্গেল আছে। মানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা মানে হ্যাঁ, যে তখন মাপ অ্যাঙ্গেলটা থাকবে বসে সেই ওটা অ্যাঙ্গেলটা বসিয়ে বসে দেবে। বসিয়ে নিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি এককটা একটু লক্ষ্য করতে যাই তাহলে ওয়ার্কে এককটা বুঝতেই পারছেন যে কি হবে। ফোর্সের একক হবে আর লেন্থের একক হবে। তাহলে ফোর্সের কি হয়, ফোর্সের একক কি হয়? ডাইন সেমি। ফোর্সের একক, হ্যাঁ, মানে ফোর্স মানে কি আমরা নিউটনসের ল থেকে জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই না? তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন মানে এটা কিলোগ্রাম হলো, অ্যাক্সিলারেশন মানে মিটার পার সেকেন্ড এই স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইয়েস, তাহলে কিলোগ্রাম মিটার সেকেন্ড স্কোয়ার, এখানে লেন্থ আছে তাহলে মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, এই জিনিসটা। এবার এই যে জিনিসটা পুরোটাকে, এটাকে আমরা নিউটনও বলি। তো এই জিনিসটা না লিখে আমরা ফোর্সটাকে নিউটন বলতে পারি আর লেন্থটাকে মিটার
তাহলে নিউটন মিটার বলতে পারো, নিউটন মিটার। বা জুল এটা তো বলতে পারি স্যার। ইয়েস, নিউটন মিটার। এবার এই নিউটন মিটারটাকে আমরা জুলও বলছি। এটা তো এসআই তে হলো, সিজিএস এ কি হবে তাহলে? ডাইন এখানে আর্ক। নিউটনের, হ্যাঁ নিউটন আর ডাইন হয়ে যাবে, নিউটনটা ডাইন হয়ে যাবে, তাহলে ডাইন আর্ক। আর্ক সেন্টিমিটার, বলবো। এটাকে আর্ক বল, রাইট? এবার এদের মধ্যে একটা রিলেশনও তাহলে থাকবে নিশ্চয়ই। তাহলে 1 জুল, জুল সমান 10⁷ আর্ক। 10⁷ আর্ক। ইয়েস, 1 নিউটন মিটার। আর আপনি যদি 1 নিউটন মানে কি এই জিনিসটা বসান, এগুলোকে ইসে কনভার্ট করেন সেন্টিমিটারে আর এখানে গ্রামে, তাহলে 10⁷ আসবে। তাহলে এটাকে 10⁷ আর্ক আমরা বলতে পারি। তাহলে এই রিলেশনটা একটু জানতে হবে। তো এই তো হচ্ছে আপনার ইউনিটের ব্যাপার। ডাইমেনশন কি হবে তাহলে? ডাইমেনশনও তো এটা দেখেই বোঝা যাচ্ছে, এম এল স্কয়ার টু দি এম -2। এম এল এল স্কোয়ার স্কয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, আমরা যদি ইউনিটটা জেনে যাই তাহলে ডাইমেনশনটাও তো ইজিলি জানা যাবে। যেমন এখানে একটা কোশ্চেন দিয়েছে, বলছে একটি 80 কিলোগ্রাম ভরের আরোহী সমেত সাইকেল 30 ডিগ্রি নতিকোণে আনত তল বরাবর 60 মিটার পথ গড়িয়ে নামলো। তাহলে আরোহী সমেত সাইকেলের উপর অভিকর্ষ কত কাজ করলো ওটা বের করতে বলছে। তাহলে কি বলছে যে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে। ডায়াগ্রামটা যদি আমরা বানাই, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলে দিয়েছে। এবার এখানে ওইটা আরোহীটা নামছে, যার মাসটা বলেই দিয়েছে। স্যার এটা এফএস কস থিটা হবে কি? এফএস থিটা বলেন। হবে কি? এখানে আপনি আগে মানে এফএস কস এখানে আপনি দেখেন যে ওর সরণ কতটা হয়েছে, এটা আগে দেখেন। মানে এখানে দেখেন, যদি আমরা এরকম নততল যখন আমরা আলোচনা করি, তো এখানে ওই জিনিসটা আগে বলছি। একটা নততল যখন ধরো একটা বস্তু এখানে আছে, তাহলে এখানে একটা তো এমজি নিচের দিকেই কাজ করে। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এর যে পারপেন্ডিকুলারটা এটাও থিটা হয়। তো এই এমজি কস থিটাটা এইদিকে কাজ করে। আর যেটা আর আপনার এমজি লম্ব, এমজি সাইন থিটাটা ওকে নিচে নামতে সাহায্য করে। ইয়েস, আর এটা হচ্ছে আপনার লম্ব বলের সাথে সমান। আর এমজি সাইন থিটাটা হচ্ছে আপনার নিচের দিকে নামতে সাহায্য করে, এই ফোর্সটা। ঠিক। স্যার এবার এখানে যে ব্যাপারটা হচ্ছে, আপনার এখান থেকে এখানে নামা মানে ওর স্যার এখানে কতটা দূর। স্থিতিশক্তি বের করলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বের করেন। মানে আপনাকে কৃতকার্যটা বের করতে বলেছে না, আপনি কি দরকার কৃতকার্যটার জন্য? আপনার দরকার ফোর্সটা। এমজিএইচ করলেই তো হয়ে যাবে। হ্যাঁ, ফোর্সটা দরকার, আর কতটা সরণ হয়েছে ওটা দরকার। তাহলে ফোর্স এখানে তো এসে তো ফোর্সটা কত? এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা। তাহলে এমজি সাইন থিটা। আর এইচটা কত এখানে? এইচটা বের করতে হবে স্যার ওখান থেকে। তাহলে এইচটা বের করেন। সাইন থিটা, সাইন 30 ডিগ্রি মানে কি হয়? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। সাইন 30 সমান এইচ বাই 30 হয়, এই 60 হবে। হ্যাঁ, এইচ বাই 60।
স্যার এটা একটু 60, দিয়ে আচ্ছা, না এইচটা 60, এটা মানে এতটা দূরত্ব নেমেছে ওই জিনিসটা, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ইন্টু সাইন 30 মানে হাফ, তাহলে হয়ে গেল আপনার 30, রাইট? ওকে, এবার স্যার ওখান থেকে সাইন থিটার মানটা বের করে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, না দেখেন আমরা যেহেতু এইচটা পেয়ে গেছি না, তো এইচটা পেয়ে গেছি মানে কি, এটা তো এইচ ডিস্টেন্স মানে এইচ নিচে নেমেছে, তাহলে বলছে যে এই যে এখানে দেখেন অভিকর্ষ বল কতটা কার্য করছে, তাহলে অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করছে, আর ওইদিকে আমরা এই ডিস্টেন্সটা নিয়েছি, তাহলে এখানে এফটা কি দিব, এমজি দিব, আর এইচটা দিব যে জিনিসটা বের করলাম 30, এমটা বলে দেওয়া আছে 80 কিলোগ্রাম, আর জি তো কত 9.8 হয় বা 10 নিতে পারেন, 9.8 হবে। হ্যাঁ অ্যাপ্রক্সিমেট নিলে 10 নিতে পারেন, আর না হলে 9.8। এবার এটা করে দেখেন কত হচ্ছে, 3 8 24, 24 আর পরে 3টে শূন্য। 9.8, মানে এটা করলে কত হবে, স্যার চার 10 আটে করে দিন না। 32, 10 ওটা করে দিলে, টেনে টেনে করে দেন স্যার, তাহলে হ্যাঁ 24 পরে যদি 3টে শূন্য হচ্ছে। 10 করে দিলে তাহলে 24,000 হচ্ছে, তাহলে এ তো আপনার জুল, এ তো কৃতকার্য করা হয়েছে, স্যার আমি ঠিক। যদি ওখানে এমজি সাইন থিটাটা নিতাম আর যে 60 মিটার নামছে ওটা 60 মিটার লিখতাম, তাহলেও তো হ্যাঁ হ্যাঁ হতো। হ্যাঁ, এমজি সাইন থিটা একই তো আর হতো না? 60 মিটার, হ্যাঁ করে দেখেন আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমজি এফ ইন্টু এক্স যদি করতাম। হুম। এমজি সাইন থিটা মানে এই ফোর্সটা, আর এটা 60, এটা একই ব্যাপার, মানে এই আপনি হ্যাঁ, এই কম্পোনেন্টটা নেন না হলে তাহলে তো এটা নেন, একই ওরকম হতো। ভাবে করলে তবে তাহলে এটা দেখেন আমারও এমজি, এইভাবেই হয়েছিল। হুম। হ্যাঁ এমজি সাইন থিটা বসালে এটা আসছে, এখানে একই তো আসছে, ওটাই আসবে, সেমই আসবে। হুম হুম, ঠিক আছে। হুম, এটা একটু করেন তো, এটা ইজি আছে, দেখা যাচ্ছে তো? স্যার 500 500 আসছে? 500 জুল। ও মানে আপনি হচ্ছে এটা করে দিয়েছেন, 10 ধরেছেন জিটা, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, 500। 500। আর বাকিগুলো রেসপন্স করছে না, এখানে কি 10 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 5 মিটার উপরে তোলা হয়েছে, তাহলে কৃতকার্য কত হবে, তাহলে 5 মিটার উপরে তোলা হয়েছে মানে ওর উপরে কত বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এমজি বল প্রয়োগ করা হয়েছে, তাহলে আর 5 মিটার উপরে, তাহলে এসটা কত, 5 মিটার, তাহলে কৃতকার্যটা কত হবে, এমজি এইচ মানে এস এখানে, তাহলে 10 × 10 × 5, এটা যদি 10 নিই, 9.8 নিলে 490 আসবে, কত হচ্ছে এটা, 500, তাহলে 500 জুল। তো এইভাবে করে আমাদের করতে হয়। একটা কোশ্চেন আরো আছে, এটা একটু দেখেন তো, এখানে বলছে একটি বস্তুর উপর একটি স্থির মানের বল প্রয়োগ করা হয়েছে, আহ, এটা করে, একটি বস্তুর উপর একটি স্থির মানের বল, স্যার এটা সি প্রয়োগ, সি সি 18 আসছে তাই না, বাকিরা করুক, একটু সময় নিই। 18 জুল স্যার। 18, হ্যাঁ 18 হ্যাঁ জুল। সি।
তো এখানে আমাদের যেটা করতে হবে যে জেড অক্ষ বরাবর 4 মিটার, তারপরে ওয়াই অক্ষ বরাবর 3 মিটার, এই জিনিসটাকে বুঝতে হবে। তাহলে এস ভেক্টর যেটা হবে ওটা কি হবে, ওয়াই অক্ষ বরাবর 3 মিটার মানে 3 জে জি ক্যাপ ক্যাপ হবে 4 কে ক্যাপ। প্লাস, আর জেড অক্ষ বরাবর 4 মিটার মানে 4 কে ক্যাপ হবে। আর ফোর্স তো দেওয়াই আছে, মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে এবার ওয়ার্ক ডানটা কি হবে, এফ ডট এস, এবার এই ডট প্রোডাক্টটা করে নিতে হবে। তাহলে আই ক্যাপ এখানে নেই, তাহলে ওটা তো ভ্যানিশ হয়ে যাবে, 3 × 2, সেটা অনেকে হয়তো কনফিউশন হতে পারে। ডট 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, আই ক্যাপ এখানে আই ক্যাপ নেই, ডট প্রোডাক্টে আই ক্যাপ আর আই ক্যাপ 1, সেম করে হলে 1 হয়, আর না হলে 0 হয়। এখানে তো আই ক্যাপ নেই, তো ওটা 0 হয়ে যাবে। আর জে ক্যাপটা 1 দিবে, তাহলে 2 3 × 6 প্লাস কে ক্যাপটা 1 দিবে, বাকিগুলো ভ্যানিশ করে যাবে, তাহলে 3 4 × 12, তাহলে হয়ে গেল 18 জুল। তাহলে এইভাবে করে করতে হবে। তো এগুলো ছিল কৃতকার্য নিয়ে। আরো আচ্ছা, এটা ক্ষমতার আছে, এটা আমরা একটু পরে করছি, আর ক্ষমতা নিয়ে একটু নিই তারপর। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা। আচ্ছা, পাওয়ার বা ক্ষমতা বলতে কি বোঝায়? পাওয়ার মানে হচ্ছে যে, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। হ্যাঁ, মানে একক সময় আমরা কতটা কাজ করতে পারছি। তাহলে পাওয়ারকে আমরা এইভাবে ডিফাইন করি, ওয়ার্ক আর নিচে হচ্ছে টাইম লিখ। এর মানে একক সময়ে কতটা আমরা কাজ করতে পারছি সেটাই পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। তাহলে কেউ যদি একক সময়ে বেশি কাজ করতে পারে তাহলে তার পাওয়ার বেশি বলবো, একক সময় যদি কম কাজ করতে পারে তাহলে পাওয়ার কম বলবো। এর মানে বুঝতে হবে যে পাওয়ার যে জিনিসটা এটা ইউনিট টাইমের কথা বলছে, টোটাল ওয়ার্ক ডান কতটা করেছে ওটা ইম্পর্টেন্ট নয়, এখানে কত ফাস্ট করতে পারছে কাজটা ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এটা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক দরকার হয়। আমরা যে কোনো সময় এসি কিনতে গেলে বা কোনো বাল্ব কিনতে গেলে, ফ্যান কিনতে গেলে আমরা পাওয়ারটাই দেখি, এর মানে ওর এফিসিয়েন্সি কীরকম ওটা আমরা দেখি, ইউনিট টাইমেও কি পরিমাণ কাজ করতে হয়। এবার পাওয়ারকে তো এইভাবে ডিফাইন করা হচ্ছে, তাহলে এর আমরা ওয়ার্কের ইউনিট জানি, তাহলে পাওয়ারের ইউনিটও পেয়ে যাব। তাহলে ইউনিটগুলো যদি আমরা দেখি তাহলে কি হবে, আর্ক পার জি সেকেন্ড, পার জুল পার সেকেন্ড সেকেন্ড। হবে। পাওয়ার ওয়ার্কের তো আমরা কি দেখলাম, জুল, আর তাহলে জুল পার সেকেন্ড হবে এসআই বা তে, ওয়াট। ওয়াট। জুল পার সেকেন্ড এটাকে ওয়াট বলছে। আর সিজিএস এ আর্গ আর্ক পার সেকেন্ড। পার সেকেন্ড। তাহলে এই যে ওয়াট আছে, এই ওয়াট আর আর্গ পার সেকেন্ডের মধ্যে রিলেশন নিশ্চয়ই আছে। তাহলে তাহলে 1 ওয়াট মানে 1 জুল পার সেকেন্ড, আর 1 জুল মানে 10⁻⁷ আর্গ পার সেকেন্ড। তাহলে 1 ওয়াট মানে হচ্ছে 10⁻⁷ আর্গ পার সেকেন্ড, রাইট। আরেকটা ইউনিট হয় যেটা হচ্ছে আপনার, হর্স পাওয়ার। হ্যাঁ, এফপিএস ইউনিট, যেটা ফুট FPS। পাউন্ড আর সেকেন্ড। স্যার ওর তো সংজ্ঞা করতে হবে? হ্যাঁ, বলি ওর সংজ্ঞাগুলো কি করতে হবে? সংজ্ঞা আমার মনে হয় না সংজ্ঞা টঙ্গা আসবে পরীক্ষা, এগুলো সংজ্ঞা আসে না এরকম, আর আসলেও তো ওগুলো এখান থেকে বলে দিতে পারে।
আচ্ছা, এখানে এফপিএস এ যেটা হয়, এফপিএস এ আপনার পাওয়ারে যেটা বলছি সেটা হয় ফুট, তারপরে পাউন্ডাল পার সেকেন্ড, এটা পাওয়ারের ইউনিট। এবার যদি আমরা 550 ফুট পাউন্ডার পার সেকেন্ড পাওয়ারটাকে কনসিডার করি, তো এটাকে আমরা 1 হর্স পাওয়ার ধরে নিই। মানে এটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে যে ইঞ্জিনগুলো হয় সেখানে হর্স পাওয়ার দিয়ে অনেক সময় লেখা থাকে, তো ওটা একটু জানা উচিত যে ওটার মানেটা কি। তো ওটার মানে হচ্ছে 550 ফুট পাউন্ডাল পার সেকেন্ড। বিশেষ করে বৈদ্যুতিক যে মোটরগুলো হয়, ইঞ্জিনগুলো, সেখানে এটা বেশি ইউজ করা হয়। তো এই জিনিসটা একটু আমাদের দেখতে হবে। তাহলে পাওয়ার মানে কি বুঝলাম? পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক, ও একক সময় কত বেশি পরিমাণ ওয়ার্ক করতে পারছে, তাহলে তার পাওয়ার তত বেশি হবে। ওর ইউনিটগুলো দেখলাম। তাহলে এখানে এই যে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, বলছে যে একটি ট্রেন 5000 নিউটন বাধাজনিত বলের বিরুদ্ধে ঘন্টায় 90 কিলোমিটার বেগে চলে, তাহলে তার ক্ষমতা কি হবে? 90 কিলোমিটার, স্যার ক্ষমতা তখন বল ইনটু বেগ, তার ক্ষমতা কি হবে? ক্ষমতা তখন বল ইনটু বেগ এর আলাদা একটা বের করতে হবে তো আচ্ছা, রিলেশন। এখানে হ্যাঁ ঠিক আছে, এখানে দেখেন যে পাওয়ার মানে আমরা কি দেখলাম, যে ওয়ার্ক পার ইউনিট টাইম। আচ্ছা, ওয়ার্ক মানে আবার কি জানি, এফ ডট এস বাই টি, আমরা এফ ইনটু ভি। এস বাই টি করতে পারি। এস বাই টি মানে কি, ভেলোসিটি, তাহলে এফ ডট ভি দিয়েও করা যেতে পারে। ঠিক আছে, তো এখানে এই কোশ্চেনটাতে কি দেওয়া আছে, বেগটা দেওয়া আছে, বেগ দেওয়া আছে, আর বলটা দেওয়া আছে। তাহলে এই জন্য আমাদের এখানে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে ক্ষমতাটা কি হবে এখানে, কত হবে? তাহলে পাওয়ার এখানে যেটা হবে, যে ফোর্সটা হচ্ছে 5000 নিউটন, আর ভেলোসিটিটা হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এসআইতে, হ্যাঁ ওটাই বলছি, এটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে কিলোমিটার পার আওয়ারকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসে। তো 5 কিলোমিটার বাই থেকে, 18 দিয়ে। ইয়েস, কিলোমিটার 5 বাই থেকে 18 মিটারে গেলে 1000, আর আওয়ারকে সেকেন্ডে করলে 60 ইন্টু 60 মানে 36, 2 দিয়ে কাটলে 5/18। তাহলে এটা মুখস্থ মানে মনে রেখে দিতে হবে আর কি। তো এটা আবার আলাদা করে করার দরকার নেই। তাহলে এটা 25,000 5000 ওয়াট। ইন্টু 19 কত হচ্ছে? 25,000 ওয়াট। 125 হবে। 25 হচ্ছে কি, দেখো ঠিক করে। এটা আর 18 5 যা 5 5 যা 25, তাহলে 25, 25 5 যা কত, 125 না, 120, আর তিনটা জিরো। কিলো কিলো করে দিন, কিলোওয়াট করে দিন। হ্যাঁ কিলোওয়াট করে দিতে পারেন, 125 হয়ে যাবে তাহলে। আর না হলে এইভাবে রাখেন, 1.25 সাইন্টিফিক নোটেশনে করে দিলেও হবে, 10⁵ জুল পার সেকেন্ড। জুল। ঠিক আছে, জুল পার সেকেন্ড, বা এটাকে ওয়াট লিখতে পারেন, ওয়াটও লিখতে পারেন, অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হলো যে পাওয়ারটাকে ওয়ার্ক বাই টাইম এটা তো ডিফাইন করছি, বাট এখান থেকে এফ আর ভি এটাও আমাদের ইউজ করতে হয় অনেক সময়, যখন যেটা দেওয়া থাকবে সেই হিসেবে। ঠিক আছে, ওকে। তারপর আরেকটা দেওয়া আছে এখানে, যে একটি এত কিলোওয়াট ইঞ্জিন দ্বারা এত মিটার উঁচুতে জল তোলা হচ্ছে, যদি ইঞ্জিনের কর্মদক্ষতা এফিসিয়েন্সিটা
80% হয়, তাহলে প্রতি মিনিটে কত জল তোলা যাবে, মানে মাসটা বের করতে বলছে আর কি। এফিসিয়েন্সিটা বলে দিয়েছে, 100% এফিসিয়েন্সি নেই এর মানে, মানে ওর যা পাওয়ার তার পুরোটা ইউজ হয় না। ওটা দেখেন, একটু ট্রাই করেন। চারশো ছ কি 406, 406? 406। ঠিক আছে, দেখা যাক। তাহলে এখানে ক্ষমতা বলে দিয়েছে কত, পাওয়ারটা 7.46 কিলোওয়াট। ওকে, মানে 7460, 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে এত ওয়াট। বাট এটা পুরোটা ইউজ হয় না। ইফেক্টিভ পাওয়ার কত, ওটা ওর 80%। 80%। হ্যাঁ, তাহলে ইফেক্টিভ পাওয়ার যেটা হবে 80%, তাহলে 7460 ইন্টু 80%, তাহলে দুটো জিরো কেটে গেল। এটা হচ্ছে কত, 8 6 48, আর 5968। বা এটা যদি নাও করতাম, এটা পরে লেগে যাবে না হলে। আচ্ছা, এবার ক্ষমতা বের, ইফেক্টিভ পাওয়ার তো আমরা পেয়ে গেলাম এখানে। তা ইফেক্টিভ পাওয়ার মানে এবার কি, উপরে তুলছে না, জল উপরে তুলছে, তাহলে উপরে তোলার জন্য যে ফোর্সটা লাগছে ওটা কত, mgh। এমজি ফোর্সটা। আর যদি এস, মানে এইচ উচ্চতায় যদি তুলতে হয়, তাহলে কৃতকার্যটা হবে এমজিএইচ, তাই না? এমজি হ্যাঁ, আর ক্ষমতাটা। টাইম যদি হয় তাহলে টি হবে। ওকে, এবার এখান থেকে আমরা এমটা পেয়ে যাব। তাহলে এম ইজ ইকুয়াল টু কত হবে, এটা 746 ইন্টু 80, এইচটা হচ্ছে 90 মিটার, ওটা নিচে চলে যাচ্ছে। আর জিটা যদি আমরা 10 ধরে নিই, তাহলে 10 ধরে নিলাম, প্রতি মিনিটে, তাহলে ওটা সেকেন্ডে করতে হবে টাইমটা, তাহলে 60 সেকেন্ড। 7 দিয়ে গুণ। হ্যাঁ, এবার এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে এটা গুণ করলে, যা হচ্ছে সেটাই, আমি 406 ক্যালকুলেটর মেরে মনে। দিয়েছি। ক্যালকুলেটর ইউজ করেছো? উম, এই গুণটা করে বসে রয়েছি, গুণটা পর্যন্ত আর করিনি। ও, মানে ক্যালকুলেটর তো মনে হয় অ্যালাউ করবে না তো। না না, এলাও তো নেই। না, ক্যালকুলেটর এলাও নেই। হ্যাঁ, স্যার বলছে যে এইটের ওখানে জিরোটা হবে, জিরোটা তো কো- উপরে কেটে গেছে না স্যার, কোনটা? এই যে এখানটায়, ও হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক ঠিক, এটা হবে না, এখানে জিরোটা হবে না। হবে না, হবে না। তাহলে এখানে এটাও থেকে যাবে, 10টা কাটবে না। তাহলে এটা যদি কাটি, তাহলে 2 3 যা, আর 2 5 যা, আর এখানে হলো তাহলে
নাইনটি কারেন্ট তিন তিনের নয়। মানে কত হচ্ছে 746 ইন্টু 8 ইন্টু 3 বাই অপশন দিলে ভালো হয়, মানে 9 এগুলোতে ইন্টু 5। 398 এরকম কিছু একটা আছে। হ্যাঁ না মানে এটা 400 সামথিং আসছে আর কি। ওরকম হবে স্যার। হ্যাঁ মানে 406 এর মতো আসবে। মানে এগুলো অপশন দিয়ে দিলে বলছি তখন আপনাদের তো এই পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং আছে? না না এটাতে নেগেটিভ মার্কিং নেই কোনো। কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই তো? না না। আচ্ছা এই কোশ্চেনটা ঠিক আছে, মানে এটা ক্যালকুলেশনটা একটু খালি দেখে নিতে হবে, বাকি বাকি এরকম। এবার আরেকটা কোশ্চেন এখানে দেওয়া আছে এরকম যে 1000 কিলোগ্রাম ভরের একটি গাড়ি সরলরেখা বরাবর সমান্তরালে চলছে। যদি গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পরে 18 কিলোমিটার বেগ লাভ করে, তবে ওই সময়ে ইঞ্জিনের গড় ক্ষমতা কত? গড় ক্ষমতা বের করতে হবে। স্যার প্রথমে হাফ এম প্রথমে বাই 5 করে দিতে হবে। হ্যাঁ বলো। হাফ এম স্কয়ার বলছি কাইনেটিক এনার্জি বের করে দিয়ে 5 দিয়ে, মানে সেকেন্ডে গেছে 5 সেকেন্ডে। হুম হুম করো করো করে বলো কত হচ্ছে। $2500 2500 ওয়াট। 2500 ওয়াট ঠিক। দেখো এখানে বলছে ভেলোসিটিটা কত হয়েছে 18 কিলোমিটার পার আওয়ার, ফাইনাল ভেলোসিটিটা যেটা। তাহলে 18 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করলে কত হবে? 18 5/18 দিয়ে গুণ করো 5 মিটার মিটার পার পার সেকেন্ড। সেকেন্ড। 5 তাহলে 5 মিটার পার সেকেন্ড হলো, 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আচ্ছা আর এখানে বলেছে দেখো সমত্বরণে চলছে। সমত্বরণে চলছে মানে কি? অ্যাসেলারেশনটা কি হবে? অ্যাসেলারেশনটা হবে 5/5, বাই 5 কারণ 1 মিটার। 1। তাই না? তাহলে এটা কেটে গেলে 1 হয়ে গেল, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা অ্যাসেলারেশন জেনে গেছি আর ভেলোসিটি জেনেছি, আর বস্তুটা হচ্ছে রেস্টে ছিল আগে,
তাহলে দূরত্বটা কত হবে সেটাও আমরা পেয়ে যাব, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার করে। ইউ তো জিরো, তাহলে হাফ অ্যাসেলারেশন আর টাইমের স্কোয়ার, তাহলে এখানে হাফ 1 টাইম মানে 5 এর স্কোয়ার, তাহলে 25/2 হলো এসটা। আমাদের পাওয়ারের জন্য দরকার কি কি? ওয়ার্কটা দরকার আর টাইমটা দরকার। টাইম জানা আছে, ওয়ার্কটা শুধু বের করতে। ওয়ার্ক মানে জানি এফ এম এ এফ এম এ এস ইন্টু টি, আর এফ মানে কি এখানে মাস ইন্টু এম এ অ্যাসেলারেশন এম হুম হুম বাই টি, তাহলে মাস হচ্ছে 1000 আর অ্যাসেলারেশন তো 1। এসটা কত? এসটা এখান থেকে 25/2, টাইম হচ্ছে 5, তাহলে যদি কাটি 5 দিয়ে কাটলো, আর এখানে এটা হয়ে গেলো 500, তাহলে 5 × 500 মানে 2500, তাহলে এটা 2500 হচ্ছে। এ তো জুল পার সেকেন্ড, or you can say SO watt। ঠিক আছে। আচ্ছা, তোমরা এমনি কোন বই রেফার করছো, কোন বই পড়াশোনা করছো? দুয়ারি স্যার। আচ্ছা, না কোনো অসুবিধা নেই, হাসার কোনো ব্যাপার নেই, যে কোনো একটা বই ফলো করো আর কনসেপ্টগুলো ডেভেলপ করো। স্যার নতুন আরো কোনো বই কিনিনি, 11-12 আর ওখানে যেই বই সেই বই হচ্ছে, হবে না স্যার? হ্যাঁ, না ওগুলোই হয়ে যাবে। ওখানে যে এনসিইআরটির যেগুলো আছে না, বইগুলোর পিছে এনসিইআরটির কিছু কোশ্চেন আছে, মানে এনসিইআরটি থেকে নেওয়া কিছু কোশ্চেন আছে, ওগুলো সলভ করবে। কারণ এদের উপরে কোনো ভরসা নেই, কোথা থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, এটা একটা কোশ্চেন আছে, এটা দেখো। এক একটা 200 ওয়াট হবে। 200 আসছে, তারপরে একটা গড় ক্ষমতা মানে বুঝতে পারছি না, অর্জিত গড় ক্ষমতা। হ্যাঁ, গড় ক্ষমতা মানে প্রথমের যে ক্ষমতাটা ছিল যখন রেস্টে ছিল, আর এখন 2 সেকেন্ড বলেছে না, 2 সেকেন্ড, দুই দুটোকে সেকেন্ড পরে 100 যে ওয়াট ক্ষমতা, এই হবে। দুটোর অ্যাভারেজ করে নিবে। দুয়েরটা 100 ওয়াট হবে। এটা 200 হলে এটা 100 হবে,
এটা যদি ঠিক থাকে এটাও তাহলে ঠিক আছে। না, প্রথমটা তো 200 ওয়াট হয়েছে, তারপরেরটা গড় বের করছি, মানে 2 দিয়ে ভাগ করব, যেহেতু প্রথমে তো জিরো হ্যাঁ হ্যাঁ ছিল। তুমি ওই তো জন্য তাহলে এক জিরো, তাহলে তো 2 দিয়ে ভাগ। হ্যাঁ 2 দিয়ে ভাগ হচ্ছে তাহলে 100 হবে। আচ্ছা দেখা যাক কত হচ্ছে। তো এই বলছে 2 কিলোগ্রাম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণ যাত্রা শুরু করে 4 সেকেন্ড পরে বেগ কত হবে? বেগ হলো এত। তাহলে 4 সেকেন্ড, টিটা হচ্ছে 4 সেকেন্ড, আর তখন ভেলোসিটি যেটা 20 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে অ্যাসিলারেশনটা কত? v/t, that is 20/4, মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এসটা কত হবে 2 সেকেন্ডে? এসটা কত হবে 2 সেকেন্ডে? হাফ এ টি স্কোয়ার, কারণ ইনিশিয়াল রেস্টে ছিল, তাহলে হাফ এখানে 5 আর টিটা হচ্ছে 2 এর স্কোয়ার। একটা দুই কেটে যাবে, তাহলে এটা 10 হলো দূরত্বটা। এবার এস পেয়ে গেছি, তাহলে এবার পাওয়ার যদি বের করতে হয়, তাহলে পাওয়ার মানে কি? মানে এম এ মানে ফোর্সটা হয়ে গেল, আর ডিসপ্লেসমেন্ট মানে এস বাই টাইম। 2 সেকেন্ড বলেছে, হ্যাঁ 2 সেকেন্ড, এটা মনে রাখবে। তাহলে 2 কিলোগ্রাম, অ্যাসেলারেশন হচ্ছে 5, আর এসটা হচ্ছে 10, 50 ওয়াট আসছে কত? আর টিটা হচ্ছে কত? 2 সেকেন্ড। 50 আসছে না? স্যার ওটা তো স্যার টি 50। স্কোয়ার, আপনি 2 স্কোয়ার কেন করেছেন স্যার? ওটা তো 4 সেকেন্ড পরে বেগটা। এস এর যে মান বের করেছেন। হুম 4 সেকেন্ড পরে বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 2 স্কোয়ার হবে না, 4 স্কোয়ার, 4 স্যার, স্কোয়ার হবে এসটা স্যার। তো 40 আসছে। না না, আমি এটা বের করতে যাচ্ছি যে এই জিনিসটা আছে না, 2 সেকেন্ডে বস্তুটির অর্জিত ক্ষমতা কত। আমরা তো ওই 4 সেকেন্ডের জন্য ভেলোসিটি তো এটা ছিল, তার জন্য আমরা তো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেছি। হ্যাঁ, তা 4 সেকেন্ডে অ্যাক্সেলারেশন যদি 5 হয়, তাহলে টি আপনি ওখানে 2 লিখলেন কেন? ওই যে যেখানে এসটা বার না না, করেছেন। অ্যাসেলারেশন তো 5, এর মানে এর আগেও 5ই ছিল, সমতরণে চলছে না, 2 সেকেন্ডেও 5ই ছিল। মানে ও 2 সেকেন্ড, মানে এক্সপেরিমেন্টে দুটোতেই তো 2। 4 সেকেন্ডই ধরবো এখানে, নাকি 2 সেকেন্ড ধরবো? না, কোশ্চেনটাতে 2 সেকেন্ড বলেছে তো, 2 সেকেন্ডে বস্তুটির অর্জিত ক্ষমতা। কিন্তু ওইভাবে ধরলে সেকেন্ড অপশনটা কি মিলবে? 50 ওয়াট হলে তো আপনার 25 ওয়াট হওয়ার কথা। হ্যাঁ সেটাই তো, একটু সমস্যা হয়ে যাচ্ছে। সেকেন্ড অপশন কি করে মিলবে স্যার তাহলে ওখানে আপনার? টি আমার মনে হয় 4ই হবে, কারণ এটা আমি তো 4 ওই সময় সেকেন্ডই কতটা হবে, হ্যাঁ সরণ হ্যাঁ। দেখছি না। 1 মিনিট দাঁড়াও তো দেখি। এখানে কোথাও মিস হচ্ছে কিছু। 2 কিলোগ্রাম হিসাব ভরের মতো একটি আপনি স্থির যেটা বলছেন সেটাই হওয়ার কথা, 2 হওয়ার কথা ওইখানে হিসাব মতো। ওই সময় আমি সরণটা দেখবো না, ক্ষমতা হ্যাঁ বার হ্যাঁ, করতে গেলে তো ওই সময় সরণটাকেই আমার লাগবে। কিন্তু সেই তো আমরা একটু দুই ভুল সেকেন্ডে করেছি। বস্তুটির অর্জিত ক্ষমতা কত? 20 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরে এর বেগ হলো 20 মিটার পার সেকেন্ড, সমতরণে যাত্রা শুরু করেছে। 2 কিলোগ্রাম, মাস হচ্ছে 2 কিলোগ্রাম, অ্যাসেলারেশন 2 5 সেকেন্ড, 2 সেকেন্ডে অর্জিত ক্ষমতা।
এখানে অ্যান্সার অন্য দেওয়া আছে, অ্যান্সার এটাতে 100 দেওয়া আছে আর এটা 50 করা আছে। এর মানে ওরা তো তাহলে ওটাই ধরেছে। সমতরণে যাত্রা শুরু করেছে, 4 সেকেন্ড পরে এর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে অ্যাক্সিলারেশনটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশনে কোনো সমস্যা নেই। এবার 2 সেকেন্ডে বস্তুটির অর্জিত ক্ষমতা কত? তাহলে ক্ষমতা 2 সেকেন্ডে যদি বের করতে হয় তাহলে আমরা ফোর্স এস বাই টি লিখব। আর এটা মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন এস বাই টি। যদি 4 সেকেন্ডে অর্জিত ক্ষমতা বার করতে বলতো তাহলে 100 ওয়াট হতো। হ্যাঁ, 4 সেকেন্ডে বের করতে বললে 1 মিনিট না, কোশ্চেনটাতেও মিস্টেক তো থাকতে পারে। যদি 4 সেকেন্ডে আমরা ধরে নিই, তাহলে 100 ওয়াট আসবে। ধরেন এখানে টিটাকে আমি 4 বসাচ্ছি, তাহলে এটা 4 হলো। ওকে, তাহলে 4 যদি হয় তাহলে এখানে 40 16, হবে। হ্যাঁ 40 হচ্ছে এটা, তাহলে এসটা 40 হচ্ছে, তাহলে এখানে 2 ইন্টু এখানে 5, এটা 40, নিচে যদি 4 বসাই এখানেও 4 তাহলে হবে, 100 ওয়াট। হুম। তাহলে 4 10 যা 5 টু, হ্যাঁ এখন 100 হচ্ছে। এর মানে কোশ্চেনটাতে কিছু আছে সমস্যা, বুঝতে পারলে? মানে এটা 2 তো 2 সেকেন্ড সেকেন্ড হবে না। গুলো তাহলে 4 সেকেন্ড করে দিতে হবে। হ্যাঁ, এক এটা হুম, 4 এক সেকেন্ড করে দাও, এটা 4 সেকেন্ড করে দাও। আমার কি করার আছে, ও তো বইতে দিয়েছে ওরকম, কি করা যাবে। তো এটা 4 সেকেন্ড করে নাও। হ্যাঁ, তাহলে এটা 4 সেকেন্ড হলে তখন ঠিক আছে, এই পাওয়ারটা 100 ওয়াট হবে। আর অ্যাভারেজটা তাহলে কত হবে? এই 50। ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, এখানে 0, এখানে 100, তাহলে অ্যাভারেজটা 2 দিয়ে ভাগ করে দিলে 50 ওয়াট হবে এটা। ওকে, এটা একটু কারেকশন করে নেবে, কোশ্চেনটাতেই একটু মিস্টেক আছে। ঠিক আছে, হয়ে গেলে বলবে। হ্যাঁ,
হয়ে গেল স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করব যে এনার্জি পোর্শনটা একটু করি। তোমরা তারপরে কি করবে, এই চ্যাপ্টারটা পড়া হয়ে গেলে তোমরা বই, তোমাদের যার কাছে যে রেফারেন্স বই আছে ওটা রিড করবে ভালো করে, আর ওখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবে, আর লাস্টের দিকে যে এমসিকিউগুলো দেওয়া থাকে সেগুলো করবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এনার্জি বা শক্তি। এনার্জি জিনিসটা কি? এনার্জি জিনিসটা হচ্ছে যে যেই জিনিসটার জন্য কোনো একটা বস্তু বা কোনো একটা মানুষ, কোনো একটা বস্তু হতে পারে, কার্য করতে সক্ষম হয়। সক্ষম মানে ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, ওই জিনিসটাকে বলছি আমরা শক্তি। যার শক্তি বেশি সে কাজও বেশি করতে পারবে, যার শক্তি কম সে কাজও কম করতে পারবে। এবার এই শক্তি যে আছে এটা তাহলে ওয়ার্কের সাথে রিলেটেড। শক্তি যদি বেশি হয় তাহলে ও ওয়ার্কও বেশি, শক্তি কম হলে ওয়ার্কেও কম। এই শক্তির আমরা বিভিন্ন রূপ দেখতে পারি। যেমন ধরো হিট কোথাও থেকে বের হচ্ছে, সান থেকে হিট এনার্জি আসে, লাইট এনার্জি আসে, তাহলে হিট এনার্জি হতে পারে, লাইট এনার্জি হতে পারে। ঠিক আছে, অ্যাটম বোমে অ্যাটমিক এনার্জি ওখানে ইউজ হয়। ঠিক আছে, ম্যাগনেটের ক্ষেত্রে ম্যাগনেটিক এনার্জি হয়। ঠিক আছে, সাউন্ড এনার্জি হয়, ইলেকট্রিক্যাল এনার্জি হয়। তো এগুলো সবগুলো আমরা রেসপেক্টিভ সাবজেক্টে পড়ি। যেমন ধরো ম্যাগনেটিক এনার্জি যে বলছি, তাহলে ম্যাগনেটিক এনার্জি যে ব্যাপারটা এটা আমরা পড়বো ম্যাগনেটোস্ট্যাটিক্সে, বা ইলেকট্রিক্যাল এনার্জি যে বলছি এটা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়বো। লাইট এনার্জি, হিট এনার্জি যে বলছি এগুলো আমরা হিট আর লাইটের চ্যাপ্টারে পড়ি। তো আমরা এখানে কোন এনার্জি পড়বো? এখানে যেটা পড়বো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। এবার যান্ত্রিক শক্তিটা কি তাহলে? এই যান্ত্রিক শক্তিটা হচ্ছে যে কোনো একটা বস্তুর গতিকে বা তার আকৃতি বা অবস্থানকে যদি পরিবর্তন করতে যে এনার্জিটা লাগে। যেমন কোনো একটা ফ্যান সাপোজ ঘুরছে, তাহলে এটা একটা যান্ত্রিক শক্তি হবে। কেউ মুভ করছে, দৌড়াচ্ছে, তাহলে ওর ওটা যান্ত্রিক শক্তি হবে। উপর থেকে কিছু পড়লো, তাহলে যান্ত্রিক শক্তি হবে। মানে হচ্ছে যে কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে আমরা যান্ত্রিক শক্তি বলছি। এবার সাপোজ একটা এক্সাম্পল আমরা যদি বলি, নর্মালি কি হয় যে রিজার্ভয়ের যেগুলো হয়, ওয়াটার রিজার্ভয়ের, ড্যামগুলো, ওগুলো একটু উঁচু জায়গায় বানানো হয়। এটা জল দিয়ে ভরা আছে, তারপরে এখানে গেটগুলো থেকে খুলে জলটাকে ইউজ করা হয় টারবাইনকে ঘোরানোর জন্য, তারপরে আমরা ইলেকট্রিসিটি পাই। তাহলে এটাও
উপরে রাখা হয় কেন? কারণ এখানে উপরে রাখার ফলে এর একটা স্থিতি শক্তির সঞ্চয় হয় এর মধ্যে। এই স্থিতি শক্তিটা যখন আমরা ছেড়ে দিই জলটাকে, তখন গতি শক্তিতে পরিণত হয়। তাই গতি শক্তিটাকে কাজে লাগাই আমরা, টারবাইন ঘোরানোর কাজে লাগাই, তারপর এখান থেকে ইলেকট্রিসিটি পাই। এর মানে হচ্ছে এই যে স্থিতি শক্তি বলছি বা গতি শক্তি বলছি, তাহলে গতি শক্তিটা কি দাঁড়ালো? যে ওই বস্তুটার মুভমেন্টের জন্য যে কার্য করার সামর্থ্য হচ্ছে গতির জন্য, সেটা হচ্ছে গতি শক্তি। বা নর্মালি যদি আমরা দেখি রাজস্থান বা অন্য এলাকাগুলোতে, সেখানে এইভাবে বড় বড় মিলগুলো থাকে, সেটা বায়ুটা এইগুলোকে ঘোরায়। তাহলে কিভাবে ঘোরালো বায়ুটা? কারণ বায়ুটার একটা গতি আছে, আর গতির জন্য একটা গতি শক্তি আছে, তার গতি শক্তিটা ওটাকে ঘোরাতে সাহায্য করছে, তাহলে কার্য করার সামর্থ্য অর্জন করছে। বায়ুর গতিবেগ যদি বেশি হয় তাহলে এটা বেশি ঘুরবে, কম হলে কম ঘুরবে। তো এই যে আমরা বলছি যে তার গতির জন্য, বা এখানে উপরে রাখা ছিল, অবস্থানটা উপরে আছে বলে স্থিতিশক্তি ডেভেলপ হয়েছে, তাহলে অবস্থানের জন্য, বা আকৃতিও হতে পারে, আকৃতিও হতে পারে। যেমন ধরো কোনো একটা স্প্রিং আছে, এটা নর্মাল অবস্থায় এইভাবে আছে, এবার এটাকে যদি আমি টেনে দিই তারপরে ছেড়ে দিই, তো কি হবে? এটা ভাইব্রেশন করবে, তারপরে আবার রেস্টে আসবে। তো এই যে ভাইব্রেশন করলো কেন? কারণ যখন আমরা এর আকৃতিটা চেঞ্জ করলাম, তাহলে এর মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছিল, সেই এনার্জিটা যখন ছেড়ে দিলাম তখন ওটা আবার কাইনেটিক এনার্জিতে পরিণত হলো। তো এই যে শক্তিগুলো, এগুলোকে আমরা বলছি যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তিকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থিতি শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। তো আমরা যদি দেখি মেকানিক্যাল এনার্জি যে আছে, এটা হচ্ছে দুই ভাবে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক মানে গতি শক্তি, আর এটা হচ্ছে স্থিতি শক্তি। তাহলে গতি শক্তি মানে কি? যে ওই বস্তুটার গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে। আর পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি মানে কি? তার অবস্থানের জন্য বা তার আকৃতির পরিবর্তনের জন্য যে এনার্জি সঞ্চয় হয় ওর মধ্যে, বা কার্য করার যে সামর্থ্য অর্জন করে সামর্থ্য। এবার তাহলে আমরা প্রথমে কাইনেটিক এনার্জিটা একটু আলোচনা করি, তারপরে পটেনশিয়াল এনার্জি আলোচনা করব, তারপরে কনজারভেশন অফ এনার্জি করব, তারপরে একটা প্রবলেম সলভ করব, তারপরে ক্লাস শেষ করে দেবো আজ। ওকে। সাপোজ ধরো কোনো একটা বডি মুভ করছে লাইন বরাবর, যে বডিটা মুভ করছে তার মাস হচ্ছে m, আর অ্যাসেলারেশন হচ্ছে a। আর যদি এর সরণ যদি s হয়, তাহলে এর বল কত হবে? মাস ইন্টু অ্যাসেলারেশন, ms বলটা এত হবে, মানে মাস ইন্টু অ্যাসেলারেশন হবে বল, মানে বলটা যেটা। এবার এই বলটার জন্য ওর সরণটা s হয়েছে, তাহলে কৃতকার্য কত? fs, মানে m as, তাই না? তো এই কৃতকার্যটা যেটা এই বস্তুটার উপরে করা হলো, সেটাই ওর মধ্যে তো সঞ্চয় হবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? যেহেতু মুভমেন্ট হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জিটা এটা হলো যে মাস ইন্টু এম এ আর এস, এম এস।
আর এটাই কৃতকার্য, এটা কিসের কৃতকার্য, যে যে বলটার বিরুদ্ধে মানে বাইরে থেকে আমাদের বল অ্যাপ্লাই করতে হলো যাতে তোমার এই বস্তুটার মুভমেন্ট হলো, সেটাই কাইনেটিক এনার্জি হিসেবে সঞ্চিত হবে। এবার কি হবে, এই বস্তুটা যদি কাউকে ধাক্কা মারে, মানে কোনো একটা জিনিসকে ধাক্কা মারে, তো ওটা ভেঙে দেয়। ধর এটা যদি কার হতো, তাহলে এই কারটা এখানে ধাক্কা মারলে ভেঙে যেত। তো কেন ভেঙে দিল, কারণ এই যে শক্তিটা যে গেইন করলো এম এস, সেই শক্তিটা এখানে যখন হিট করবে তাহলে এখানে ট্রান্সফার করে দিবে, তো এটাকে ভেঙে দিবে। এবার এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মে যদি নিয়ে আসতে চাই তাহলে কি হয় সেটা আমরা দেখি। এবার সাপোজ ধরে নিচ্ছি যে মানে বস্তুটা এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, এখানে গিয়ে থেমে গেল, তাহলে অন্তিম বেগটা এখানে 0। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা যদি দেখি, ইউ স্কোয়ার মাইনাস 2as। ইউটা কি, ইউটা হচ্ছে ইউ ভেলোসিটি নিয়ে চলছিল আগে ওই জিনিসটা, প্রাইম ইনিশিয়াল ভেলোসিটিটা। যদি থেমে যায় তাহলে ভিটা 0, আর এটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, এখানে as আছে, তাহলে as ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2। তাহলে আমরা যদি বসিয়ে দিই ওখানে, তাহলে কি দাঁড়ালো, হাফ এম ইউ স্কোয়ার। এর মানে কোনো একটা বস্তু যদি ইউ ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে ওর মধ্যে যে কাইনেটিক এনার্জিটা সঞ্চিত হয় সেটা হচ্ছে হাফ এম, যে ভেলোসিটি নিয়ে ও মুভ করছিল সেটা, হাফ এম ইউ স্কোয়ার ওটা। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে কাইনেটিক এনার্জি যেটা হয় সেটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এবার এটাকে আমরা মোমেন্টামের টার্মেও লিখতে পারি, ভরবেগ। মোমেন্টাম বা ভরবেগ, এটা মানে হচ্ছে মাস আর p/2। ভেলোসিটির গুণফল, ঠিক আছে, মোমেন্টামটা। তাহলে এখানে যদি আমরা উপর নিচে এম দিয়ে গুণ করে দিই, তাহলে উপরে এম ইউ তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর এম ইউ মানে হচ্ছে মোমেন্টামটা, তাহলে পি স্কোয়ার বাই 2m হয়ে গেল। তাহলে আমরা কাইনেটিক এনার্জিটাকে যদি ভেলোসিটি টার্মে লিখি তাহলে হাফ এম ইউ স্কোয়ার ইউজ করতে হবে, আর যদি মোমেন্টামের টার্মে লিখি তাহলে পি স্কোয়ার বাই 2m ইউজ করতে হবে। আচ্ছা, এবার আমাদের যে নন রিলেটিভিস্টিক যে মেকানিক্স, সেখানে যদি দেখি তাহলে সেখানে মাসের কোনো পরিবর্তন হয় না, মানে মাসটা ধ্রুবক থাকে। তাহলে মাস যদি ধ্রুবক হয় তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mk, বা আমি বলতে পারি পি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2mk। এবার মাস যেহেতু ধ্রুবক, তাহলে পিটা প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ কে, এটা আমরা বলতে পারি, ঠিক। আচ্ছা, এর মানে কি, যার কাইনেটিক এনার্জি যত বেশি হবে তার মোমেন্টামটাও তত বেশি হবে। তা এখানে এবার কিসের জন্য মাসটা ধ্রুবক বললেন? মানে কোনো একটা বস্তুর মাস তো ধ্রুবকই হবে না। আমি বললাম যে নন রিলেটিভিস্টিক, মানে আমাদের যে স্পিডে গাড়িগুলো চলে সেগুলো যদি দেখি, আমরা রিলেটিভিটিতে আমরা দেখবো যে মাসের একটা চেঞ্জ হয়, ওটা পরের ব্যাপার, ওটা নেই এখন, 9-10 তো নেই অ্যাটলিস্ট। মানে কোনো বস্তুর মধ্যে যে মাসটা, জড় পদার্থটা আছে, ওটা তো ওটাই থাকবে না। যেমন গাড়িটা মুভ করছে, তাহলে ওর 1 কুইন্টাল ওজন ছিল, তো এখনো ওই 1 কুইন্টালই আছে, মানে মাসটা ধরো 1 কুইন্টাল আছে ছিল, এখন আচ্ছা। 1 কুইন্টালই হবে, ওটার কথা বলা হচ্ছে। আমরা নিউটনিয়ান মেকানিক্স পড়ছি এই জন্য। তো মাসটা ধ্রুবক, আর তাহলে মোমেন্টামটা যেটা, সেটা কাইনেটিক এনার্জির স্কোয়ার রুটের সাথে প্রপোর্শনাল হচ্ছে। তো আমি যদি একদিকে পি প্লট করি, আর একদিকে যদি কাইনেটিক এনার্জি প্লট করি,
তাহলে কাইনেটিক এনার্জি যদি জিরো হয় তাহলে মোমেন্টামটাও জিরো হবে। এবার কাইনেটিক এনার্জি যত বাড়বে তখন মোমেন্টামটাও বাড়বে, মানে গ্রাফটা কি এরকম হবে। এই গ্রাফ প্লট করলে এটা মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি একটা গ্রাফ দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম, কার্য শক্তি উপপাদ্য। তাহলে যদি আমরা এটাই দেখি, থিওরেমটা দেখি, কি আছে, ওয়ার্ক আছে আর এনার্জি আছে, এর মানে ওয়ার্ক আর এনার্জির মধ্যে কোনো রিলেশন আছে, তাহলে ওই জিনিসটাই আমাদের দেখতে হবে। তাহলে সাপোজ ধরে নিচ্ছি যে কোনো একটা বডি মুভমেন্ট হচ্ছে, এ থেকে বি পয়েন্টে যাচ্ছে, আর এর উপরে ধরো এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর এখানে যদি এই পয়েন্টটা দেখি, এখানে এফ ফোর্স এইদিকে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট তো এইদিকে হচ্ছে ডিএসটা, তাহলে এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে থিটা, রাইট। এবার তাহলে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান হবে যেটা এফ ডট ডিএস ইন্টিগ্রেশন এ টু বি, এটা আমরা তখন দেখছিলাম না গ্রাফে, যে ইন্টিগ্রেশন করতে হয় কন্টিনিউয়াস হলে। এবার এফ মানে হচ্ছে মাস ইনটু অ্যাসিলারেশন, তাহলে এটা ডিএস করতে পারি এ টু বি, ওকে। আবার অ্যাসিলারেশন মানে কি, ডি ভি বাই ডিটি, আর এখানে এটা ডিএস আছে, এই ডিটিটা তো একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটা আমি এখানেও লিখতে পারি। তাহলে এর পরের লাইনে এম ডিভি ডট ডিএস ডিটি করতে পারি। তাহলে ডিএস ডিটিটা কি আবার দিচ্ছে, ভেলোসিটি দিচ্ছে, তাহলে এ থেকে বি এম ভি ডট ডিভি। আচ্ছা, এখানে ডিভিটা আগে ছিল, এখানে ভিটা পরে ছিল, আমি ভিটা আগে আর ডিভিটা পরে লিখতে পারবো, কারণ এটা ডট প্রোডাক্ট, ঠিক আছে। ডট প্রোডাক্টটা হচ্ছে কমিউটেটিভ হয়, মানে এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ হয়, তাহলে এখানে বি, এটা আমি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা করাতে লাভ কি হলো, এটা করাতে লাভ এটা হলো, আমি এখানে লিখছি, দেখো ডাব্লুটা আমরা পেলাম কি এ টু বি এম ভি ডিভি। এটা করাতে লাভ এটা হলো, দেখো এখানেও ভি আছে আর এখানেও ভি আছে, এর মানে এদের মধ্যে অ্যাঙ্গেল যেটা ওটা জিরো, এম ভি আর ডিভির মধ্যে যে অ্যাঙ্গেলটা ওটা জিরো, তাহলে আমরা এটাকে এম ভি ডিভি লিখতে পারি। এটা যদি লিখতে পারি তাহলে এটা আমি ইন্টিগ্রেশন যদি করি এবার, তাহলে ভি স্কোয়ার বাই টু হবে এ টু বি, লিমিটগুলো যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, এম টুটা বাইরে লিখে দিলাম, ভি বি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার। এবার কি হচ্ছে, হাফ এম ভি বি স্কোয়ার মাইনাস হাফ এম ভি এ স্কোয়ার। এই ফার্স্ট টার্মটা কি দিচ্ছে, যে বি পয়েন্টে কাইনেটিক এনার্জি, হাফ এম ইউ স্কোয়ার যেটা, ওটা তো কাইনেটিক এনার্জি দেয়, তাহলে এখানে বি পয়েন্টে কাইনেটিক এনার্জি দিচ্ছে, আর এটা এ পয়েন্টে কাইনেটিক এনার্জি দিচ্ছে, তাহলে আমি এখানে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট বি লিখতে পারি মাইনাস কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট এ লিখতে পারি। তাহলে আমরা কি বলতে পারছি, যে গতিশক্তির পরিবর্তন হয়েছে না এটা, তো গতিশক্তির যে পরিবর্তন হয়েছে সেটাই কিসের সমান হচ্ছে, কৃতকার্যের সমান। তো এই যে জিনিসটা দাঁড়ালো, এটাকে আমরা বলছি ওয়ার্ক এনার্জি থিওরেম। এর মানে গতিশক্তির যে পরিবর্তন হয় সেই গতিশক্তিটাই কৃতকার্য, পরিবর্তনটাই হচ্ছে কৃতকার্য সমান হয়।
আচ্ছা, আর একটা পয়েন্ট হচ্ছে এখানে যে ফোর্সটা আমরা আমরা বলেছি, তা এই ফোর্সটা মানে কনস্ট্যান্ট ফোর্স না ভেরিয়েবল ফোর্স ওটা কিছু বলিনি, কিন্তু এর মানে ফোর্স যাই হোক না কেন, কনস্ট্যান্ট হোক বা ভেরিয়েবল হোক, আমাদের এই থিওরেমটা সবসময় অ্যাপ্লিকেবল, ওয়ার্ক এনার্জি থিওরেমটা। তাহলে এটা যদি তোমার কনস্ট্যান্ট ফোর্স হয় তাও চলবে, যদি কনস্ট্যান্ট না হয় তাও চলবে। এর মানে কৃতকার্যটা গতিশক্তির পরিবর্তনের সাথে সমান, এটা সবসময় হবে। ঠিক আছে? এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি তো হলো, পটেনশিয়াল এনার্জি মানে স্থিতি শক্তি। তবে স্থিতি শক্তিটা কোনো বস্তুর মধ্যে কখন আসে? যদি তার আকৃতিকে আমরা চেঞ্জ করি বা তার পজিশনটাকে যদি চেঞ্জ করি, তাহলে ওর মধ্যে ওই চেঞ্জ করার জন্য আমরা তো বাইরে থেকে কাজ করছি না তখন, তো ওই কাজ যে করছি বাইরে থেকে, ওটাই ওই বস্তুটার মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকে। যেমন সাপোজ কোনো একটা বস্তুকে যদি আমি, এটা গ্রাউন্ডে রাখা ছিল, তাহলে এর একটা এনার্জি আছে, ওটাকে আমি যদি জিরো ধরে নিই, ওই এনার্জিটাকে জিরো ধরে নিচ্ছি, তাহলে এবার এই বস্তুটাকে আমি যদি উপরের দিকে ওঠাতে চাই, তাহলে এমনি তো ওঠানো যাবে না, এর উপরে কিছু কাজ করতে হবে। তাহলে এই কাজ যে করছি ওটাই এখানে বস্তুটা যখন আসবে, ওই কাজটাই এর মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকবে, এই জিনিসটা। এবার এরকম যদি হয়, তাহলে ধরে এই উচ্চতায় একটা বস্তুকে রাখা হয়েছে, তাহলে ওর পটেনশিয়াল এনার্জি কীরকম হবে? তাহলে তার জন্য আমাদের দেখতে হবে যে কি পরিমাণ কাজ করতে হয়েছিল এটাকে তুলতে। তাহলে কি পরিমাণ কাজ করতে হয়েছিল? তাহলে যদি এর মাস এম হয়, তাহলে এর উপরে প্রযুক্ত বল কত, মানে গ্র্যাভিটি এমজি ফোর্স দিয়ে নিচের দিকে টানছে। এবার এই উচ্চতা উঠাতে গেলে আমাকে তো এমজি ফোর্সের সমান উপরের দিকে বল দিতে হবে, তাহলে গ্র্যাভিটির এগেনস্টে এই পরিমাণ ফোর্স দিতে হবে। আচ্ছা, আর এইচ যদি ডিস্টেন্স তুমি নিয়ে যেতে চাও, তাহলে ওয়ার্ক ডানটা কত হবে? ফোর্স ইন্টু এস, এফ ডট এস। এখানে তো একই দিকে নিয়ে যাচ্ছ, মানে অ্যাঙ্গেলটা জিরোই আছে, তাহলে এম জি আর এসটা হচ্ছে এইচ হয়ে গেল। তাহলে এই যে এম জি এইচ ওয়ার্ক ডান যেটা করছো, সেটাই তো ওই বডিটার মধ্যে কি পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। তাহলে কোনো একটা বডিকে যার মাস এম, ওকে যদি এইচ উচ্চতায় রাখা হয়, তাহলে ওর মধ্যে যে পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তিটা যেটা সঞ্চিত হয়, সেটা হচ্ছে এমজিএস হয় ওর পরিমাণটা। ওকে? এবার তাহলে আমরা কাইনেটিক এনার্জি দেখলাম কি, যে হাফ এম ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার, যে ভেলোসিটি নিয়ে চলে, আর পটেনশিয়াল এনার্জি হয় এমজিএইচ। তাহলে এই দুটোকে যোগ করি যদি, তাহলে যে টোটাল এনার্জিটা দিবে এটাই কি? এটাই তো তোমার মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি যেটা বলছি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কনজারভেশন অফ এনার্জি, যে কনসেপ্টটা, ওই জিনিসটা, শক্তির সংরক্ষণ সূত্র।
শক্তির সংরক্ষণ সূত্রতে কি বলা হচ্ছে যে এই পৃথিবীতে তোমার মোট শক্তি ধ্রুবক, আর শক্তিকে হচ্ছে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু কি করা যায়, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। এটা হচ্ছে স্টেটমেন্টটা। এবার আমরা যেটা পড়বো এখানে সেটা হচ্ছে যে যান্ত্রিক শক্তির সংরক্ষণটা পড়ব, আর স্পেশাল কেসে পড়ব যে যদি ফ্রিলি কোনো বডি উপর থেকে নিচের দিকে পড়ে, ফ্রি ফল হয় যদি, তাহলে এর টোটাল মেকানিক্যাল এনার্জিটা কনস্ট্যান্ট, টোটাল যান্ত্রিক শক্তি এটা ধ্রুবক হয়। তো এটা হচ্ছে আমরা একটু পড়ার চেষ্টা করব। তাহলে দেখি, তাহলে আমরা তিনটা সিচুয়েশন ধরছি। মানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্র্যাভিটির প্রভাবে কোনো বস্তু যদি নিচের দিকে আসে, অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তু মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। এখানে মোট যান্ত্রিক শক্তি বলেছে, মোট মোট কাইনেটিক এনার্জি বা মোট পটেনশিয়াল এনার্জি বলেনি, মোট যান্ত্রিক শক্তিটা ধ্রুবক দেখাতে হয়, মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। তাহলে এটা একটু দেখানো যায় কিভাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা সিচুয়েশন হচ্ছে যে এখানে আছে বডিটা, একটা সিচুয়েশন হচ্ছে এখানে আছে, আর একটা সিচুয়েশন হচ্ছে একদম গ্রাউন্ডে আছে, রাইট? এটা গ্রাউন্ডে আছে ধরে নাও। এবার এইখানে যখন বডিটা ছিল, এটা হাইট ধরে নিচ্ছি গ্রাউন্ড থেকে, এই যে হাইটটা, সেই হাইটটা আমরা ধরে নিচ্ছি এইচ টোটালটা। আচ্ছা, আর তারপরে যখন ছেড়ে দেওয়া হলো বডিটা, এখানে রেস্টে ছিল, তারপরে যখন ছেড়ে দেওয়া হলো, তো তখন সাপোজ ধরো এই পজিশনে আসলো যখন, সেটা এক্স ডিস্টেন্স কভার করলো, তাহলে এখান থেকে এইটা কতটা হবে, এই ডিস্টেন্সটা, এটা টোটালটা এইচ, এটুকু এক্স, তাহলে এইচ মাইনাস এক্স হবে। ওকে, তাহলে আমরা দেখবো এই তিনটা পজিশনে টোটাল যে মেকানিক্যাল এনার্জিটা কত আসছে। তাহলে এখানে তো রেস্টে ছিল এ পজিশন, বি পজিশন আর সি পজিশন। তাহলে আমরা পজিশন এ দেখছি, পজিশন এ তে কোনো রেস্টে আছে যেহেতু, তাহলে এর কোনো কাইনেটিক এনার্জি আছে কি? নেই। রেস্টে আছে মানে কোনো কাইনেটিক এনার্জি নেই। গতির জন্য তো কাইনেটিক এনার্জি আছে, এবার রেস্টে আছে তো কাইনেটিক এনার্জি নেই। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি আছে কি? তো আছে। কত ওটা? এখনই দেখলাম mgh হয়, তাহলে mgh। তাহলে টোটাল যান্ত্রিক শক্তি কত? মোট যান্ত্রিক শক্তি, টোটাল মেকানিক্যাল এনার্জি কত? এটা প্লাস এটা, তাহলে টোটাল করে নাও, তাহলে mgh হলো, যোগ করে দিলে। ঠিক আছে, তাহলে আমি এখানে টোটাল এনার্জি বা ই বলছি, এই মোট যান্ত্রিক শক্তিটাকে আমি সাপোজ ই ধরছি, তাহলে এটা ই ইজ ইকুয়াল টু mgh হলো টোটালটা। পজিশন বি তে দেখো, পজিশন বি তে যদি দেখি, তাহলে এখানে গ্রাউন্ডের রেসপেক্টে এইচ মাইনাস এক্স হাইটে আছে, তাহলে পটেনশিয়াল এনার্জি হচ্ছে mg এইচ মাইনাস এক্স। কিন্তু এখানে যেহেতু উপর থেকে নিচের দিকে নামছিল, তো এখানে একটা কাইনেটিক এনার্জিও আছে, এখানে মুভমেন্ট তো করছে, তাহলে ওই কাইনেটিক এনার্জিটা কত? হাফ এম ভি স্কোয়ার হয়, আমরা দেখলাম।
কিন্তু ভি তো জানি না, তাহলে ভিটাকে এক্স এর টার্মে নিয়ে আসতে হবে। তাহলে ভি স্কোয়ারটা কত হবে? ইউটা এখানে রেস্টে ছিল, তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। তা এ মানে এখানে অ্যাসেলারেশনটা জি, আর এটা হবে এক্স, এইচটা মানে ডিস্টেন্সটা। ইউটা 0, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো 2gx। তাহলে আমরা ভি স্কোয়ারের জায়গায় বসাতে পারবো হাফ এম 2gx, 2 কেটে গেল, তাহলে mgx হলো। এবার তাহলে এখানে যদি অ্যাড করি, তাহলে এখানে দেখো mg মাইনাস এক্স আছে, আর এখানে mg প্লাস এক্স, তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানেও টোটাল বি পয়েন্টেও, এখানে এটা ধরো ই এ, ইবি তেও তুমি যদি করো, এ কেন লিখেছি, বি বি গেল, ভি বি প্লাস কে বি যদি করো, তাহলে এখানে এমজিএইচই হচ্ছে। এবার আরেকটা হচ্ছে যে সি পয়েন্টে যখন গ্রাউন্ডে এসে টাচ করে গেছে, তো গ্রাউন্ডে এসে যখন টাচ করে গেছে, তাহলে তখন রেস্টে, ধরে নিচ্ছি রেস্টে চলে আসে, তো তখন তো পটেনশিয়াল এনার্জি নেই, কারণ ওখানে পটেনশিয়াল এনার্জিটাকে জিরো ধরি, তাহলে ভিসি জিরো। কিন্তু কাইনেটিক এনার্জি তো আছে, কেসিটা, কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার, আর ভি স্কোয়ার মানে 2g এক্স এর জায়গায় এইচ হবে, তাহলে যেটা হবে হাফ এম ভি স্কোয়ার মানে 2gh, 2 কেটে গেল, তাহলে mgh হলো। তাহলে এখানেও টোটালটা mgh হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি ভূপৃষ্ঠের উপরে কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে অভিকর্ষের প্রভাবে, তাহলে টোটাল যে মেকানিক্যাল এনার্জিটা সবসময় সেমই থাকছে, mgh, এখানে mgh আর mgh। তাহলে এটা কি, এটা তো যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি হলো, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তাহলে এটা এমনি ট্রু ফলস স্টেটমেন্টে থাকতে পারে, যে ধরো ভূপৃষ্ঠে অবাধে পতনশীল বস্তুর মোট কাইনেটিক এনার্জি মানে কনস্ট্যান্ট আছে, ধ্রুবক, তাহলে ট্রু হবে না ফলস? কি হবে? মোট কাইনেটিক এনার্জি বলছি, গতিশক্তিটা ধ্রুবক। ধ্রুবক থাকে, মোট গতিশক্তি ধ্রুবক থাকে, ট্রু না ফলস? ফলস। ফলস, ফলস হবে। এখানে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, গতিশক্তিও ধ্রুবক থাকে না, আর স্থিতি শক্তিও ধ্রুবক থাকে না। শুধুমাত্র টোটাল যোগ, টোটালটা যোগফলটা, হ্যাঁ যোগটা হচ্ছে ধ্রুবক থাকে, এটা এটা হচ্ছে প্রিন্সিপাল। আচ্ছা, আরেকটা আছে টপিক, মানে ওটা ইম্পর্টেন্ট টপিক, এখন পড়াবো কি পড়াবো না ভাবছি। কি বলছো তোমরা? করে দেন স্যার। পড়িয়ে দেবো? স্যার পড়ান ঠিক স্যার। আছে। ওকে, এখন যে তাহলে যে টপিকটা করব সেটা হচ্ছে এরকম, যে স্থির অনুভূমিক তলের সঙ্গে পতনশীল বস্তুর সংঘর্ষ। মানে কোনো একটা একটা তলে যদি কোনো একটা ধরো বল এর উপরে পড়ে, ঠিক আছে, তাহলে এ কিন্তু এখানে থেমে যায় না, ও কি করে, বলটা আবার লাফায়, কিন্তু অতটা হাইটও যায় না, আবার একটু কম হাইট যায়, এই অবধি আসলো ধরো, তাহলে এখানে গেল, আবার এ যখন নামবে তো আবার লাফাবে, কিন্তু অতটা যাবে না, আর একটু কম যাবে।
তো এই যে কমছে হাইটটা, তাহলে এর মানে কি? এর মানে এনার্জির লস হচ্ছে, এনার্জি লস হচ্ছে। এনার্জি লস যদি না হতো তাহলে তো এই আবার অতটাই এনার্জি ও উপরে উঠতো, আবার নামতো, আবার মানে এতটা উঠতেই থাকতো আর নামতেই থাকতো, চলতেই থাকতো। তো এনার্জি লস হচ্ছে এর মানে। আচ্ছা, এই ধরনের এখানে যে ধাক্কাটা হচ্ছে, কলিশনটা, যেখানে এনার্জি লস হচ্ছে, সেগুলোকে আমরা বলি ইনইলাস্টিক কলিশন, অস্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এই ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আর এই কেসটার ক্ষেত্রে কি ধরনের মানে ব্যাপারগুলো হয় সেটা আমরা এখন পড়ব। তাহলে তার জন্য ধরে নেওয়া যাক যে এটা গ্রাউন্ডটা, আর প্রথমে এখানে বডিটা ছিল, ক্যাপিটাল এইচ হাইটে ছিল। Suppose এখান থেকে যে হাইটটা গ্রাউন্ড থেকে, এটা হচ্ছে ক্যাপিটাল এইচ। তারপরে এসে এখানে কোলাইড করবে, কোলাইড করে আবার কিছুটা হাইট যাবে, তাহলে তখন তো অতটা যাবে না, তো তখন ধরে নিলাম যে এখানে অবধি আসলো। তো এখান থেকে যে হাইটটা, মানে আমি যদি বলি এই হাইটটা, এই হাইটটাকে ধরে নাও স্মল এইচ। তারপরে আবার কোলাইড করবে, আবার উপরে যাবে, তো এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইবার পয়েন্ট হচ্ছে যখন ফার্স্ট টাইমে, মানে এটা এ পজিশন বলছি, এটা বি পজিশন বলছি, যখন ফার্স্ট টাইমে এ পজিশন থেকে বলটাকে ছাড়া হলো, তাহলে এই লাস্ট এখানে গ্রাউন্ডে, এটা সি বলছি, সি বলছি, এই গ্রাউন্ডে টাচ করার আগে মুহূর্তে তখনকার ভেলোসিটি যদি ভি হয়, কি বলছি, এখানে যখন যখন এসে পড়ছিল বলটা, এখানে টাচ করার সময় আর কি, জাস্ট টাচ করবে সেই সময়, তখন যদি ভেলোসিটি ভি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারবো যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি, এটা ক্যাপিটাল এইচ, তো তাহলে ক্যাপিটাল এইচ, বাট ইউটা তো রেস্টে ছিল ইনিশিয়ালি, তাহলে ইউটা জিরো, রাইট? তাহলে ভিটা টু জি ক্যাপিটাল এইচ, তাহলে ভিটা হয়ে যাচ্ছে স্কোয়ার রুট অফ টু জি ক্যাপিটাল এইচ, রাইট? এর মানে এই ভেলোসিটি নিয়ে এখানে আঘাত করবে গ্রাউন্ডটাতে, কিন্তু যখন আবার আঘাত করার পরে ব্যাক হয়ে যাবে বলটা, মানে এই হোয়াইট বলটা যেটা বিটা, তো তখন অতটা হাইট যাচ্ছে না, আর স্মল এইচ হাইট যাচ্ছে। এর মানে কি, কিছু এনার্জির লস হয়েছে। ঠিক আছে, এবার লস হয়েছে কেন? কারণ সংঘাতের জন্য, এখানে কলিশন যে হয়েছে তার জন্য। তো কতটা লস হয়েছে ওটার জন্য আমরা একটা জিনিস ডিফাইন করি, সেটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ কলিশন বলতে পারো, সংঘাত গুণাঙ্ক বলা যেতে পারে। তাহলে আমরা ডিফাইন করি সংঘাত গুণাঙ্ক, এটা হচ্ছে সংঘাত গুণাঙ্ক। তাহলে এটাকে কিভাবে ডিফাইন করব? যে এক মিনিট দাঁড়াও তো, হ্যাঁ চলে আসছে। ওকে, এটা হচ্ছে সংঘাত গুণাঙ্ক। দেখো এখানে ভেলোসিটিটা ভি, তো এবার যখন জাস্ট টাচ করে আবার উপরের দিকে যাবে, তো তখন যে ভেলোসিটি নিয়ে যাবে সেটা হবে ই ভি। এর মানে সংঘাত গুণাঙ্কটা কি হবে তাহলে? ই ভি বাই ভি, এটা কাটাকাটি হয়েই পড়ে থাকবে। তাহলে সংঘাত গুণাঙ্ককে কিভাবে ডিফাইন করব? তাহলে এটা হচ্ছে রেশিও কার, যে এখানে আগমন
ভেলোসিটিটা যেটা আগমন ভেলোসিটি মানে নিচে যেটা আছে ওটা আগমন ভেলোসিটি, আর যেটা এখানে উপরে আছে সেটা হচ্ছে যেটা ঘুরে যাচ্ছে সেই ভেলোসিটিটা, ঊর্ধ্বমুখী বেগ যেটা। তাহলে এই ঊর্ধ্বমুখী বেগ আর নিম্নমুখী বেগ তাদের যে রেশিওটা সেটাকে আমরা বলছি কি? সংঘাত গুণাঙ্ক। এবার সাপোজ ধরে নাও আমরা সংঘাত গুণাঙ্কের মানটা বের করব যেটা কত হয়, বাট ধরে নাও যে ওটা ই, তাহলে ই যদি হয়, ই যদি সংঘাত গুণাঙ্ক হয়, তাহলে এখানে যখন ঘুরে যাবে বস্তুটা তখনকার বেগ কত হবে? সেটাকে বলছি অপসরণ বেগ। মানে আগমন মানে যেটা নিচে আসছিল, মানে এই ভিটা যেটা, এটা কি আগমন বেগ, এটা আগমন বেগ। আর যখন কোলাইড করে আবার ব্যাক হয়ে যাবে সেটা হবে অপসরণ বেগ। তাহলে অপসরণ বেগটা কত হবে? এটা হবে, যদি সংঘাত গুণাঙ্ক ই হয় তাহলে অপসরণ বেগটা হবে ইভি। আচ্ছা, তাহলে নিশ্চয়ই ই যে আছে ইটা নিশ্চয়ই একের থেকে ছোট হবে, তাই না? একের থেকে ছোট হবে, কারণ এক হলে তো ওই বেগটা আর এই বেগটা সমান, সমান হলে তো আবার সেম উচ্চতায় যেত। তাহলে এইটা এখান থেকে তো বোঝা যাচ্ছে যে এইটা একের থেকে ছোট হবে। এর মানে এবার দেখো, যখন ফার্স্ট টাইমে কোলাইড করলো, কোলাইড করে যখন ব্যাক হচ্ছে তখন অপসরণ বেগ হচ্ছে ইভি। এবার সেকেন্ড টাইমে স্মল এইচ উচ্চতায় গেল, তাহলে স্মল এইচ উচ্চতায় যাওয়ার পরে এখানে তো আবার রেস্টে আসবে না, তো রেস্টে যদি আসে তাহলে এখন আমরা কি লিখতে পারবো যে এখানে রেস্টে মানে ফাইনাল ভেলোসিটিটা জিরো আবার, তাহলে ভি স্কোয়ার মানে জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। আচ্ছা, ইউ মানে কি? ইউ মানে ইভিটা এখানে হবে, ইউ মানে ইভিটা মাইনাস টু জি। মাইনাস কেন দিলাম? কারণ দেখো এখন উপরের দিকে যাচ্ছে না, জিটা নিচের দিকে অপোজিট দিকে আর মন্দন হবে, তাহলে এই জন্য মাইনাস টু জি। আর এখানে স্মল এইচই গেছে, টু জি এইচ। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? তাহলে টু জি এইচ ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ভি স্কোয়ার। ওকে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ই স্কোয়ার। আচ্ছা, ভি স্কোয়ার মানে আবার এখানে থেকে পেয়ে যাবো টু জি ক্যাপিটাল এইচ, টু জি ক্যাপিটাল এইচ বাই টু জি। তাহলে টু জি কেটে দাও, তাহলে ই স্কোয়ার ক্যাপিটাল এইচ। তাহলে আমরা স্মল এইচ যেটা পেলাম সেটা হচ্ছে ই স্কোয়ার ক্যাপিটাল এইচ, এই জিনিসটা। এর মানে কি? দেখো, এইচ হচ্ছে ফার্স্ট টাইমের উচ্চতাটা, ফার্স্ট টাইমে যখন ছিল, আর সেকেন্ড টাইমে যে এইচটা সেটা ই স্কোয়ারের সাথে হচ্ছে। এর মানে থার্ড টাইমে যে এইচটা হবে, মানে এইচ প্রাইম যদি বলি, তাহলে সেটা কি হবে? সেটা হবে ই স্কোয়ার এইচ। এই এইচটাকে নিব এখন, কারণ সেকেন্ড টাইমের জন্য এই এইচটাকে ধরতে হবে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি? তাহলে ই স্কোয়ার আর এইচ মানে ই স্কোয়ার ক্যাপিটাল এইচ, তাহলে এখানে ই টু দি পাওয়ার 4 ক্যাপিটাল এইচ। তো এইভাবে করে চলতে থাকবে, মানে এইচ ডবল প্রাইম মানে আবার কি আসবে? ই টু দি পাওয়ার 6 ক্যাপিটাল এইচ। এইচ ট্রিপল প্রাইম মানে হচ্ছে ই টু দি পাওয়ার 8 ক্যাপিটাল এইচ। এইভাবে করে চলতে থাকবে। তাহলে যতক্ষণ না রেস্টে আসছে ততক্ষণ অবধি যদি আমরা চালাতে থাকি, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হবে? তাহলে টোটাল ডিস্টেন্সটা হবে ক্যাপিটাল এইচ নাও, ফার্স্টে যেটা কভার করলো সেটা, প্লাস স্মল এইচ নাও। স্মল এইচ কিন্তু দুবার নিতে হবে, কেন? কারণ এই যে সেকেন্ড টাইমে স্মল এইচ গেল, আবার স্মল এইচ তো আসবে না, তাহলে টু স্মল এইচ। তাহলে টু স্মল এইচ মানে ই স্কোয়ার এইচ বসাও, ই স্কোয়ার ক্যাপিটাল এইচ প্লাস
এইচ প্রাইমের জন্য আবার 2 দুইবার নিতে হবে, তাই 2e⁴ ক্যাপিটাল এইচ, এইভাবে করে চলতে থাকবে, কারণ যতক্ষণ না রেস্ট আসছে ততক্ষণ চলতে থাকবে। দুইটা কেন হচ্ছে? দুইটা এই জন্য হচ্ছে, দেখো ফার্স্ট টাইমে তো উপর থেকে ছেড়েছিলে, খালি একটাই এইচ কভার হলো, কিন্তু যখনই ধাক্কা মেরে বস্তুটা আবার যাচ্ছে উপরে, তো আবার তো ব্যাক হবে না, তাহলে এইচ আর এইচ। ওকে। হ্যাঁ স্যার। তো ব্যাপারটা হচ্ছে এখানে দেখো ক্যাপিটাল এইচ গুলো যদি কমন নিয়ে নি তাহলে কি থাকছে, ডি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ কমন নিয়ে নিচ্ছি, বা 2 একটা ছিল না এখান থেকে, এই 2 ছিল, 2 আর ক্যাপিটাল এইচ এখানে কমন নিয়ে নিচ্ছি, তাহলে ই স্কোয়ারও কমন নেওয়া যেতে পারে, তাহলে 2 ক্যাপিটাল এইচ আর ই স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে কি পড়ে আছে, 1 প্লাস ই স্কোয়ার প্লাস e⁴ এইভাবে করে পড়ে আছে, 1 প্লাস ই স্কোয়ার প্লাস e⁴ e⁶ এইভাবে করে চলতে থাকবে ইনফাইনাইটে, এই জিনিসটা। আর এটা একটা কি, এটা একটা তোমার জিওমেট্রিক প্রোগ্রেশন, এই জিনিসটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, এটা যদি সাম করো তাহলে কত হয়, 2h ই স্কোয়ার আছে, 1/1 মাইনাস আর হয়, তাহলে 1/1 মাইনাস ই স্কোয়ার, আর মানে যে এই দুটোর মধ্যে যে এটা মানে ডিভাইড করলে যেটা আসে, সেকেন্ড টার্ম আর ফার্স্ট টার্মকে ডিভাইড করলে যেটা আসবে ওটা, তাহলে এটা 1/1 মাইনাস আর হয় এই সামটা করলে। এবার দেখো এইচ আর এইচ কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে, এখানে এলসিএম করে যদি নিই তাহলে 1 মাইনাস ই স্কোয়ার হলো, আর এখানে 1 মাইনাস ই স্কোয়ার প্লাস 2e স্কোয়ার, এইচ কমন নিয়ে নিচ্ছি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার, আর এইচটা আছে ক্যাপিটাল এইচ। তাহলে ওই বস্তুটা বলটা রেস্টে আসার আগে অবধি টোটাল এতটা ডিস্টেন্স কভার করবে, 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার ডট এইচ, এইচটা কি ইনিশিয়াল যে কতটা হাইটে তুমি রেখে ছেড়েছিলে বস্তুটাকে, ওই জিনিস। তো তুমি যদি সংঘাত গুণাঙ্কের ভ্যালুটা জানো আর কতটা উচ্চতা থেকে ছেড়েছো এটাও জানো, তাহলে তুমি এটা বের করে নিতে পারবে এখন যে কতটা টোটাল ডিস্টেন্স কভার করবে, এভাবে করে কতটা টোটাল ডিস্টেন্স কভার করবে, তারপরে ও থেমে যাবে। ঠিক আছে। এই পিডিএফটা ক্লাসের আমি ক্লাস নোটটা আমি শেয়ার করে দেবো গ্রুপে, তো যদি এখন নোট করতে থাকো তো এমনি করতে পারো রাফ ওয়ার্ক, বা পরে এগুলো ডেরিভেশন আসবে না, কিন্তু এটা আমি করছি এই জন্য, একটা কোশ্চেন আছে এই জন্য, কোশ্চেন আসবে এখান থেকে আসলে, কিন্তু তার জন্য ডেরিভেশনটা একটু কনসেপ্টটা থাকা উচিত। তো আমরা কি দেখলাম যে স্থির অবস্থায় আসার আগে অবধি যে কতটা ও টোটাল ডিস্টেন্স কভার করছে, এবার আমরা যেটা দেখবো যে ও কতটা টাইম লাগবে রেস্টে আসতে, কতটা টাইম লাগবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে ফার্স্ট টাইমে যখন ও আসলো ক্যাপিটাল এইচ ডিস্টেন্সে, তাহলে সেখানে কতটা টাইম টি টাইম লাগছে ধরে নাও, তাহলে টি টাইম যদি লাগে তাহলে আমরা কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার থেকে পেয়ে যাবো, এস মানে এখানে ক্যাপিটাল এইচ, তা ক্যাপিটাল এইচ ইকুয়াল টু ইউ তো 0, তাহলে 0 প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এখান থেকে টিটা পেয়ে যাচ্ছ, টিটা কত 2h 2 ক্যাপিটাল এইচ বাই জি, এটা
রাইট? আচ্ছা, এইবার সাপোজ ধরো এটা ফার্স্ট টাইমে টি লাগছে, ফার্স্ট টাইমে এখান থেকে এখানে আসতে টি লাগছে, আবার যখন কোলাইড করে আবার ব্যাক হলো, ধরো এখান অবধি আসলো, স্মল এইচ যে ডিস্টেন্সটা, সেখানে গিয়ে আবার আসবে, তো এখানে তো অন্য টাইম লাগবে না, তাহলে ওই টাইমটাকে বলে নিচ্ছি সাপোজ ধরো যে অন্য T1 বা T2 টি প্রাইম ধরে নিচ্ছি, বা অন্য ধরে নিচ্ছি ক্যাপিটাল টি ধরে নিচ্ছি, বইতে যেটা ধরেছে। মানে ক্যাপিটাল টিটা কি, ক্যাপিটাল টিটা হচ্ছে তোমার যে এখানে কলাইড করলো, তো কলাইড করে উপরে যাবে, উপর থেকে আবার এখানে নিচে আসবে, এই পুরো টাইমটাকে আমরা ক্যাপিটাল টি বলছি। ঠিক আছে? তাহলে এরকম যদি হয়, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্টটা কত হবে? মানে এখান থেকে উপরে গিয়ে আবার এখানে আসছে, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্টটা কত? মানে কোনো একটা বস্তু যেখানে গেল ওখানে আবার ফিরে যদি আসে, ডিসপ্লেসমেন্ট কত হয়? জিরো না হয়, হ্যাঁ। সরণটা? স্যার আপনার ক্লাস কতক্ষণ হবে আর? ওটাই তো বলছিলাম, মানে এটা করলে একটু সময় লেগে যাবে আর কি। স্যার আমাদের কেমিস্ট্রি ক্লাস আছে 10টার থেকে, ও, শুরু হয়ে তাহলে গেছে। মানে ঠিক আছে, আমি এখানে স্টপ করে দিচ্ছি, কন্টিনিউ করবো এরপরে। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, আজকে এখানেই থাক তাহলে, তোমরা যাও।